আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। জি। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমি একটু কথা বলতে চাই যে বাংলা সাহিত্যের ইতিহাসে হচ্ছে আপনারা কিভাবে পড়তেছেন আমি জানি না, তবে আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলা সাহিত্যের ইতিহাসে হচ্ছে আমরা কিন্তু মোট টপিক পাবো হচ্ছে 5টা, মানে অধ্যায় পাবো 5টা। এখানে 5টি অধ্যায় আছে। একটি হচ্ছে উপন্যাস, আহ কি হলো, একটু ওয়েট করবেন। এই, আসছে। তো আমরা এখানে হচ্ছে মোট অধ্যায় পাবো 5টি। এখন এই 5টি অধ্যায় কিন্তু একটা অধ্যায় হচ্ছে উপন্যাস, আর একটি ছোট গল্প, কবিতা, এরকম করে হচ্ছে 5টি অধ্যায় আছে। কিন্তু এখানে কিন্তু টপিক দেওয়া নাই। তো অন্যান্য সাবজেক্টে যেমন ধ্বনি বিজ্ঞানে আমরা টপিক পাবো, এই যে ধ্বনি বিজ্ঞান 1, ধ্বনি বিজ্ঞানে হচ্ছে আমরা এখানে টপিক পাচ্ছি। এই যে টপিক সমূহ কিন্তু বইয়ে উল্লেখ করা আছে। তো বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু কোনো টপিক উল্লেখ করা নাই। এর পরেও হচ্ছে আমরা অ্যানালাইসিস করে এখানে টপিক বের করছি যে কোন কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং টপিক গুলো কিভাবে সাজানো হবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে। এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসকে তুলে দেওয়া আছে। যেমন সৈয়দ অলিউল্লাহ আছে, সৈয়দ অলিউল্লাহ লেখক পরিচিতি আছে, সৃষ্টিকর্ম আছে। যেহেতু হচ্ছে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিহাস 3 এখানে, এটি সম্পূর্ণ হচ্ছে লেখক নির্ভর একটি সাবজেক্ট। এখানে সম্পূর্ণ লেখকের উপর নির্ভর করে। কারণ আপনারা অনেকে মনে করতে পারেন যে উপন্যাস, উপন্যাস তো হচ্ছে আমরা একটা সাবজেক্ট পাচ্ছি যেখানে শুধু উপন্যাসগুলো আছে, একটা করে উপন্যাস। কিন্তু এখানে ওই বিষয়টা নাই। এখানে শুধুমাত্র আছে এটা যে লেখককে নির্ভর করে, একজন লেখকের সৃষ্টিকর্ম লাগবে এবং তার পরিচয় লাগবে এবং তার দর্শন লাগবে, চিন্তা লাগবে। এগুলোর উপরেই হচ্ছে ভিত্তি করে প্রশ্ন আসে। তো আমাদের এই লেকচার শিটটাও ঠিক সেম ভাবে সাজানো হয়েছে। এখানে সুন্দর করে দেওয়া আছে তার সৃষ্টিকর্ম, উপন্যাসগুলো কোনগুলো, নাটক কোনগুলো, ছোট গল্প কোনগুলো, তারপর তার যে একটা আন্তর্জাতিক পরিচয় আছে, এরপর স্বাদেশিক যে তার একটা অবস্থান আছে সেটা নিয়ে এখানে উল্লেখ করা আছে। এরপর এখানে শহীদুল্লাহ কাউসারের হচ্ছে লেখক পরিচিতি আছে। ঠিক এভাবে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের সুন্দর করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, বিশ্লেষণ দেওয়া আছে। না আপনারা এই লেকচার শিটগুলো যখন পড়বেন, এই টপিকগুলো যখন পড়বেন, তখন আপনাদের আর অন্য কোনো গাইড থেকেও পড়তে হবে না, কোনো মেইন বইও পড়তে হবে না। এগুলো পড়লে এনাফ, আর বাইরে কিছু দরকার হয় না। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে স্ক্রিনটা একটু সমস্যা করতেছে। জি দেখা যাচ্ছে। যাই হোক, গতদিন আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম যে বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র আসলে কি। বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র নিয়ে হচ্ছে আমি লেকচার দিয়ে দিছি। এখন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে টপিক 2 নিয়ে। তো 1 নম্বর টপিক যেহেতু শেষ হয়ে গেছে, তো ওটা নিয়ে আর আলোচনা করে আমি সময় নষ্ট করব না। আমি আপনাদের সাথে এখন আলোচনা করব হচ্ছে স্বরধ্বনি। টপিক 2, টপিক 2 এ আমরা স্বরধ্বনি পাচ্ছি। আর স্বরধ্বনি আমাদেরকে এখানে কয়েকটা পয়েন্ট জানতে হবে। সেই পয়েন্টগুলো হচ্ছে প্রথমত আমাদেরকে স্বরধ্বনি সম্পর্কে জানতে হবে। এরপর স্বরধ্বনি মূলত কত প্রকার আমরা সেটা জানবো। এরপর হচ্ছে স্বরধ্বনির আবার বিচার আছে এবং শ্রেণীবিন্যাসের প্রধান মাপকাঠি আছে, আমরা সেগুলো সম্পর্কে জানবো। এই টপিকগুলো আমাদের খুব পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে স্থান সম্পর্কে, দেওয়া আছে উচ্চারণ রীতি সম্পর্কে দেওয়া আছে। এখন এখানে দুইটা বিষয় আছে, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি কিন্তু একটা উচ্চারণ রীতি আলাদা আছে এবং উচ্চারণ স্থান আলাদা আছে। রীতি মানে নিয়ম, আর স্থান মানে কিন্তু অংশ। মনে করেন হচ্ছে আমার এটা হচ্ছে একটা মুখ, মুখ হচ্ছে একটা কি উচ্চারণ স্থান, কিন্তু রীতিটা হচ্ছে কি আমি ক কে কিভাবে উচ্চারণ করব সেটার যে একটা নিয়ম আছে, সেই নিয়মটাই হচ্ছে হচ্ছে রীতি। তাহলে আমরা ওটা পাচ্ছি উচ্চারণ রীতি, আর যেখানে আমরা পাচ্ছি স্থান, সেগুলো হচ্ছে আমাদের এই যে বাকযন্ত্রের অংশগুলো। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে স্বরধ্বনি আসলে কাকে বলে। স্বরধ্বনি মূলত হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণ হওয়ার সময় মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি।
তাহলে স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে যেসব ধ্বনি আমরা উচ্চারণ করি বা যেসব বর্ণ আমরা উচ্চারণ করি যখন বাধাপ্রাপ্ত হয় না তখন আমরা তাকে বলতে পারি স্বরধ্বনি। আর স্বরধ্বনি উচ্চারিত হতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, বরং অন্য বর্ণকে উচ্চারিত হতে সাহায্য করে। তাহলে স্বরধ্বনি কি হয়? স্বরধ্বনি নিজে থেকে উচ্চারণ হয় এবং অন্য বর্ণকে উচ্চারণ করার জন্য সাহায্য করে, কিন্তু নিজে থেকে সে উচ্চারণ হয় না। আমরা এখানে স্বরধ্বনির হচ্ছে প্রকারভেদ পাবো। স্বরধ্বনি আমরা পাবো হচ্ছে দুই প্রকার, একটি মৌলিক স্বরধ্বনি আর একটি যৌগিক স্বরধ্বনি। এখন মৌলিক স্বরধ্বনি আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা ক্লাস চালুর সময় হচ্ছে যখন আমি লেকচার দিব আপনারা আপনাদের মাইক্রোফোন গুলো অফ করবেন, কিন্তু আপনারা মাইক্রোফোন গুলো অফ করেন না কেন? আফিয়া তাসলিম, আপনি আপনার মাইক্রোফোনটা অফ করবেন প্লিজ। ক্লাসের সময় আপনারা এরকম মাইক্রোফোন অন করলে তখন আমার ডিস্টার্ব হয়, অনেকের শুনতে সমস্যা হয়। যাই হোক, আমি ছিলাম হচ্ছে স্বরধ্বনি মূলত আমরা কত প্রকার পাচ্ছি, টাইপস। আমরা এখানে দুই প্রকার পাচ্ছি, একটা হচ্ছে সিম্পল বা পিওর ভয়েল যেটাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়, এবং এরপর আমরা যৌগিক স্বরধ্বনি পাচ্ছি। যৌগিক স্বরধ্বনিকে কম্পাউন্ড ভয়েল বা ডিপথং বলা হয়, ঠিক আছে? ডিপথং বা কম্পাউন্ড ভয়েল। এখন এগুলোকে বলা হয় স্বরধ্বনির শ্রেণী বিভাগ, কারণ এই শ্রেণীবিন্যাসটি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী করা হয়। ধ্বনি একটি মাত্রিক না, মাত্রিক নাকি ধ্বনির দুইটি ধ্বনির মিলন, সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে দুইটি শ্রেণী পাচ্ছি বা দুইটি প্রকারভেদ পাচ্ছি, এগুলো মূলত হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণের যে একটা প্রকৃতি অনুযায়ী আছে সেই অনুযায়ী আমরা এখানে দুই প্রকার পাচ্ছি, একটি মৌলিক স্বরধ্বনি আর একটি যৌগিক স্বরধ্বনি। এখন আমাদেরকে জানতে হবে যে মৌলিক স্বরধ্বনি আসলে কি। তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে যেসব স্বরধ্বনি উচ্চারণে একটি মাত্র ধ্বনি থাকে তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলে। শুধুমাত্র একটি ধ্বনি থাকে, যেগুলো স্বরধ্বনি উচ্চারণ করার জন্য বা যেসব ধ্বনি উচ্চারণ করার জন্য একটি মাত্র স্বরধ্বনি থাকে তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। যেমন হচ্ছে স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ, এ, ও। এগুলো হচ্ছে কি? এগুলো আমরা এগুলোকে বলতে পারি মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কতটি? কেউ বলতে পারবেন যে মৌলিক স্বরধ্বনি কতটি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 8টি, কিন্তু অনেক জায়গায় তো 7টি লেখা আছে। জি, অনেক জায়গায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি দেওয়া আছে, সেটা এ পর্যন্ত দেওয়া আছে, কিন্তু ওটা আসলে দেওয়া নাই। তো ভিন্ন জনের ভিন্ন মত, ভিন্ন জনের ভিন্ন মত হওয়ার কারণে আমি সব থেকে যেটা বেশি পাইছি সেটা এখানে তুলে দিছি। তো মৌলিক স্বরধ্বনি আমরা পাচ্ছি হচ্ছে 8টি অথবা 7টি, ঠিক আছে? 7টি দিলেও হবে, 8টি দিলেও হবে, এটা আপনার উপর নির্ভর করে। কিন্তু আমি যেখানে বেশি পণ্ডিত যারা বলছেন তারা বলছেন 8টি, এজন্য আমি এখানে 8টি তুলে দিচ্ছি। এরপর আমরা পাবো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আপু অনেক জায়গায় হচ্ছে একেও হচ্ছে মৌলিক স্বরধ্বনি বলা হয়েছে। জি এ জি। আচ্ছা, এটা আমি প্রশ্ন এটাকে করে কি নিচ্ছি, আপনারা মাইক্রোফোন গুলো অফ করবেন প্লিজ। এরপর আমরা পাচ্ছি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে কি? যেসব ধ্বনি উচ্চারণ করার জন্য, স্বরধ্বনি উচ্চারণ করার জন্য একটি মাত্র ধ্বনি থাকে তাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলতেছি। আর যেটাকে হচ্ছে যৌগিক স্বরধ্বনি বলা হয় সেটি হচ্ছে ধ্বনি উচ্চারণকালে আমরা দুইটি ধ্বনি পাবো। তো যেসব স্বরধ্বনি উচ্চারণে দুটি স্বরের ধ্বনি একসাথে যুক্ত হয় কিন্তু একটি মাত্র ধ্বনি হিসেবে শোনা যায় তাদেরকে যৌগিক বা দ্বিত্ব স্বরধ্বনি বলা হয়। তাহলে যৌগিক যৌগিক বলতে হচ্ছে দ্বিত্ব বোঝায়, মানে দুইটা যখন একসাথে হয় বা অনেকগুলোকে যখন আমরা একসাথে করি তখন সেটাকে যৌগিক বলা হয়। তো এখানে বলা হয়েছে যে যেসব স্বরধ্বনি উচ্চারণে দুটি স্বরের ধ্বনি একসাথে যুক্ত হয়, আমরা দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে একটা বর্ণ উচ্চারণ হচ্ছে, সেটাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়। তাহলে আমরা ওটা পাচ্ছি, যেমন হচ্ছে ওই, ওইকে উচ্চারণ করার জন্য আমাদের এ এবং ই এর সংযোগ হইতে হয়, তাহলে আমরা ওই পাবো। এবং ও এবং ও এর উচ্চারণে মানে দুইটা একসাথে সংযোগ হয়ে যৌগিক হয়ে দ্বিত্ব হয়ে আমরা ও পাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন এখানে দেওয়া আছে বাংলা বর্ণমালা স্বরধ্বনির প্রচলিত সংখ্যা হচ্ছে 11টি। বাংলা বর্ণমালা স্বরধ্বনি প্রচলিত সংখ্যা আমরা 11টি পাই, এবং আনুনাসিক স্বরধ্বনি হচ্ছে 7টি, যথা ই, এ, আ, অ, ও এবং
হ্রস্ব ও। ঠিক আছে, তাহলে আমরা কয়টি পাচ্ছি? বাংলা বর্ণমালার স্বরধ্বনি প্রচলিত সংখ্যা আমরা পাচ্ছি 11টি, কিন্তু আনুনাসিক পাচ্ছি স্বরধ্বনি 60টি। সেগুলো হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই 60টিকে আমরা বলতে পারি আনুনাসিক স্বরধ্বনি। এরপর আমরা পাবো হচ্ছে স্বরধ্বনির বিচার ও শ্রেণীবিন্যাসের প্রধান 3টি মাপকাঠি। তাহলে স্বরধ্বনি বিচার, আমি একটু আগে বলছি যে স্বরধ্বনি বিচার আছে এবং স্বরধ্বনির মাপকাঠি আছে এবং রীতি আছে, স্থান আছে। তো এখানে আমরা স্বরধ্বনির বিচার পাবো এবং শ্রেণীবিন্যাসের কয়েকটি আমরা মাপকাঠি পাবো। সেই প্রধান বেশ কয়েকটি মাপকাঠি আছে, তার মধ্যে হচ্ছে প্রধান মাপকাঠি আমরা 3টি পাচ্ছি। 1 নম্বর পাচ্ছি আমরা জিহ্বার অংশ। জিহ্বার অংশ পাচ্ছি আমরা 1 নম্বরে। 2 নম্বরে পাচ্ছি আমরা জিহ্বার উচ্চতা। 3 নম্বরে পাচ্ছি আমরা ঠোঁটের অবস্থান। তাহলে জিহ্বার কোন অংশ সক্রিয় হয়ে ধ্বনি তৈরি করছে সেটাকে জিহ্বার অংশ বলা হচ্ছে। এবং জিহ্বার উচ্চতা, মাইক্রোফোন অফ করবেন প্লিজ। আপনার ওইখান থেকে সবাইকে অফ করে দেন, এরকম বললে ওরা শুনবে না, বারবার অন করতে। জিহ্বার উচ্চতা হচ্ছে ধ্বনি তৈরির সময় জিহ্বা, আমার এখান থেকে আমি অপশনটা পাচ্ছি না, না হলে তো আমি অফ করেই দিতাম। আপনারা এরকম করে বারবার মাইক্রোফোন গুলো অন করেন। আমি তো বলছি আপনাদেরকে যে আপনারা হচ্ছে আমাদের একটু দেখি এখানে কোথায় অপশন আছে। এখানে তো কোনো অপশনই পাচ্ছি না আমি, এজন্য মাইক্রোফোন গুলো অফ করতে পারছি না সবার, নাহলে আমি অফ করেই দিতাম। আপু যেখানে হচ্ছে ওই যে মাইক্রোফোনের অপশন গুলো আছে, হ্যাঁ আপনি চাইলে আমাদের মাইক্রোফোন অন করতে পারবেন আবার অফও করতে পারবেন, ওখানে ক্লিক জি করতে হবে। হ্যাঁ, কিন্তু ওটা তো অল অফ করতে হবে, অল মিউট করতে হবে, তাই না? কিন্তু অল মিউট করার তো এখানে অপশন থাকে, সেই অপশনটা আমি এখানে পাচ্ছি না। আচ্ছা উপরে দেখেন তো, উপরে সার্চ লেখা আসলে মিউট। আপনার ছোট বাচ্চার মতো মাইক্রোফোন গুলো অন করে রাখেন। না, এখানে তো কোনো অপশনই নেই। আচ্ছা আপনি ক্লাস কন্টিনিউ করেন, এখন আর কি করবেন? না, এটা তো আমার মাইক্রোফোন। দেখি এখানে। আপনার মাইক্রোফোনের থ্রি ডটের ওইখানে ক্লিক করে দেখেন তো। না, এখানে একটু দেখতে হবে। Background and effect open full sensor. যাই হোক, আপনারা কষ্ট করে একটু মাইক্রোফোন গুলো অফ করবেন, তাহলে আর এখানে অপচয় হবে না সময়। তো আমি এখানে বললাম যে স্বরধ্বনির বিচার কিংবা স্বরধ্বনির হচ্ছে আমরা 3টি মাপকাঠি পাবো শ্রেণী বিন্যাসের জন্য। ঠিক আছে, আমরা স্বরধ্বনি গুলোকে যদি বিচারের দিকেও যাই কিংবা হচ্ছে আমরা মাপকাঠির দিক থেকে যখন উচ্চারণের যে রীতিতে যাব বা স্থানে যাব, সেটাকে আমরা হচ্ছে 3টি অংশে পাবো। 1 নম্বর অংশ পাবো হচ্ছে আমরা জিহ্বার অংশ পাবো, এরপর আমরা পাবো জিহ্বার উচ্চতা, এরপর আমরা পাবো ঠোঁটের অবস্থান। এই যে আমাদের ঠোঁট, সেটার আমরা অবস্থান সম্পর্কে পাবো। তো প্রথমত এখানে বলা হয়েছে জিহ্বার অংশ। তো জিহ্বার অংশ হচ্ছে আমাদের যে সম্পূর্ণ জিহ্বাটা আছে, এই জিহ্বা হচ্ছে সম্পূর্ণ কি সক্রিয় থাকে যখন আমরা ধ্বনি উচ্চারণ করি? সম্পূর্ণ কিন্তু সক্রিয় থাকে না। আর আমাদের জিহ্বার যে পশ্চাৎ তালু আছে, মানে শক্ত যেটা পিছনের দিকে আছে, ওটা কিন্তু হচ্ছে সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় থাকে। তো শক্ত তালুটা হচ্ছে নিষ্ক্রিয়। তো এখানে বলা হয়েছে জিহ্বার কোন অংশ সক্রিয় হয়ে ধ্বনি তৈরি করছে সেটাকে আমরা জিহ্বার অংশ বলতে পারি। এখন জিহ্বার উচ্চতা আসলে কি?
জিহ্বার উচ্চতা হচ্ছে ধ্বনি তৈরির সময় জিহ্বা কতটুকু উঁচু এবং নিচু অবস্থানে থাকে। তো আমি ক উচ্চারণ করার জন্য আমার জিহ্বাটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, খ উচ্চারণ করার জন্য কিন্তু উপরে যাচ্ছে। তো গ, খ, খ, খ যখন আমি বলতেছি তখন কিন্তু আমার জিহ্বাটা উপরের দিকে যাচ্ছে না, ওটা কিন্তু তার জায়গা মতো থাকতেছে। তাহলে এই যে ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য আমাদের জিহ্বার মুভমেন্ট হচ্ছে, কখনো আপ হচ্ছে কখনো আবার ডাউন হচ্ছে। এটা হচ্ছে যে একটা উচ্চতা আছে, সেই পরিমাপকে বলা হচ্ছে জিহ্বার উচ্চতা। এরপর আমরা ঠোঁটের অবস্থান সম্পর্কে জানবো। ঠোঁটের অবস্থান আসলে কি? তো ঠোঁট বিস্তৃত, সংকুচিত নাকি নিরপেক্ষ অবস্থায় রয়েছে সেটাকে হচ্ছে পরিমাপ করতে হবে। আমরা যখন আমি ঘ বলতেছি তখন আমার কিন্তু ঠোঁটের অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে, তারপর যখন আমি ন বলতেছি তখনও কিন্তু অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে একটা অবস্থান পরিবর্তন, তার যে একটা পরিমাপ, সেটা এখানে বোঝানো হয়েছে। তো এছাড়াও মুখ গহ্বর বা পেশিসমূহের আপেক্ষিক অবস্থা পর্যবেক্ষণ করেও স্বরধ্বনির শ্রেণীবিন্যাস করা যায়। তাহলে আমরা এই তিনটা প্রধান বাদ দিয়েও আমরা আরো কিছু পাচ্ছি, যেগুলো হচ্ছে মুখ গহ্বর পেশি সমূহকে পাচ্ছি, যেগুলো আপেক্ষিক অবস্থান থেকে মানে প্রত্যক্ষ অবস্থান থেকে বা নিরপেক্ষ অবস্থান থেকে হচ্ছে পর্যবেক্ষণ করে আমরা স্বরধ্বনির শ্রেণী বিন্যাস করতে পারি, কিংবা বিচার মাপকাঠিতে আমরা রীতিতে নিতে পারি। ঠিক আছে, এরপর এখানে ব্লোস এন্ড ট্র্যাগার বলেন যে দেয়ার আর দ্য থ্রি ইন্টারেক্টিং criteria. The part of the tongue which act articular, the highest to which the tongue is raised. মানে কখনো কখনো আমাদের হচ্ছে যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটা হচ্ছে যখন আমরা ধ্বনি উচ্চারণ করতেছি কখনো উপরে যাচ্ছে কখনো আবার নিচে আসতেছে, সেটাই এখানে বলা হয়েছে। এটাকে একটা মন্তব্য দিছেন ব্লক এবং ট্রেগার, যারা ধ্বনি বিজ্ঞানী, ঠিক আছে, তাদের এটা একটা মতামত আমি এখানে উল্লেখ করে দিছি, যেটা আপনারা যখন স্বরধ্বনি নিয়ে কোনো প্রশ্ন আসবে তখন যদি আপনারা এই কোটেশনটা দেন তাহলে দেখা যাবে উত্তরটা অনেক মানসম্মত হবে। ঠিক আছে, এন্ড দ্য পজিশন অফ দ্য লিপস মানে ঠোঁটের অবস্থানকে বোঝানো হয়েছে আর কি। তো প্রথম মাপকাঠি আমরা পাচ্ছি হচ্ছে জিহ্বার অংশ। উপরে আমি যেটা বললাম যে জিহ্বার অংশ, তো জিহ্বার অংশ থেকে আমরা হচ্ছে আবার কয়েকটা প্রকার পাচ্ছি, সেগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি পাচ্ছি, এরপর মধ্য স্বরধ্বনি পাচ্ছি এবং পশ্চাৎ স্বরধ্বনি পাচ্ছি। তো সম্মুখ স্বরধ্বনি কোনগুলো এবং মধ্য স্বরধ্বনি কোনগুলো এবং পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো সেগুলো এখানে দেওয়া আছে। এখন সম্মুখ স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি? সম্মুখ বলতে জিভের সামনের অংশ দিয়ে যেটা আমরা উচ্চারণ করতেছি, যেমন ই এ এবং ই ই এ এটা কিন্তু আপনারা যখন নিজেরাও বলবেন তখন দেখবেন যে হ্যাঁ সামনের দিক থেকে উচ্চারণ হচ্ছে। তো ই এখানে আই দেওয়া হয়েছে, ই দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে, কারণ এটাকে ইন্টারন্যাশনাল ফোনেটিক মানে আন্তর্জাতিক ধ্বনিমালা বর্ণমালায় আমরা এখানে হচ্ছে বিশ্লেষণ করে দিছি যে স্বরধ্বনি হচ্ছে ই এ আই ই এ আর ই কে এখানে বলা হয়। এটা কিন্তু আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালা থেকে হচ্ছে এর হচ্ছে ইংলিশ হচ্ছে এ ই। ঠিক আছে, আমরা পরবর্তীতে আসবো বিস্তারিত ভাবে আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালাতে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফোনেটিক ল্যাঙ্গুয়েজে। তো এরপর এখানে হচ্ছে যে অর্থাৎ এই যে এটাকে বলা হয়। তো এর মতো ধ্বনি যখন আপনারা বলবেন তখন কিন্তু জিহ্বার সামনের দিক থেকে বলতেছে যে এ। তো এসব ধ্বনি উচ্চারণে জিহ্বা সামনের দিকে থাকে এবং ঠোঁট সাধারণত বিস্তৃত বা নিরপেক্ষ অবস্থায় থাকে। আপনারা নিজেরা এটাকে উচ্চারণ করেন তাহলে কিন্তু আরো ভালো করে অবজার্ভ করতে পারবেন প্র্যাকটিক্যালি। এরপর মধ্য স্বরধ্বনি বলা হয়েছে কাকে? এই ধরনের ধ্বনি জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হয়। মানে মধ্য স্বরধ্বনি হচ্ছে জিহ্বার আমরা তিনটে অংশ পাইলাম, একটা হচ্ছে সম্মুখ, একটা মধ্য আর একটা পশ্চাৎ। তাহলে আমরা সামনের দিক থেকে পাচ্ছি ই এ আর মধ্য থেকে আমরা পাচ্ছি হচ্ছে আ। তো এটা শুধু হচ্ছে জিহ্বার মাঝখান দিয়ে উচ্চারণ হয় আ আ। আপনারা উচ্চারণ করেন তাহলে বুঝতে পারবেন যে এটা জিহ্বার কোথা থেকে উচ্চারণ হচ্ছে। এরপর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে একবারে জিহ্বার যেটা নরম তালু থাকে সেই নরম তালুর দিকে উঠে যায় এবং হচ্ছে মানে শক্ত তালু এবং নরম তালুর কাছাকাছি যে অবস্থানটা সেখান থেকে এটা উচ্চারিত হয়, মানে আমাদের জিহ্বার একবারে শেষের দিকটা। তো তাকে আমরা পশ্চাৎ স্বরধ্বনি বলতে পারি। এই ধরনের ধ্বনি জিহ্বার পেছন দিক থেকে উচ্চারিত হয়, মানে এই দিক থেকে, এবং উদাহরণের সময় জিহ্বার পশ্চাৎ অংশ নরম তালুর দিকে উঠে যায়। নরম তালু বলতে আমরা জিহ্বার যে উপরের অংশটা পাচ্ছি, আপনি জিহ্বাটাকে যখন ভাঁজ করবেন, ভাঁজ করে হচ্ছে একবারে শেষের দিকে নিয়ে যাবেন, যেটা উপরের অংশে লাগতেছে সেটাই হচ্ছে জিহ্বার নরম তালু। বুঝতে পারছেন? যেটা আল জিহ্বার সামনে। তো ওই নরম তালু থেকে যখন আমরা এই পশ্চাৎ স্বরধ্বনিগুলো উচ্চারণ করবো তখন কিন্তু হচ্ছে জিহ্বাটা ওখানে গিয়ে আটকাবে, মানে নরম তালুর ওখানে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। যেমন ও অ, এটা কিন্তু ভিতর থেকে আসতেছে। ও অ এ, আমি যখন এ বলতেছি আ বলতেছি, এগুলো কিন্তু
থেকে কোনগুলো আসতেছে, পশ্চাৎ থেকে কোনগুলো আসতেছে। সম্মুখ দিক থেকে আমি বললাম এখানে ইন্টারন্যাশনাল ফোনেটিক ল্যাঙ্গুয়েজ থেকে আমি এখানে আই ই এ দিছি। আই ই এ থেকে আমরা বাংলা কি পাচ্ছি, ই এ এ। তার মানে এটা হচ্ছে সম্মুখ, সামনের দিক, এটা হচ্ছে মধ্য মানে মাঝখানের, আর এটা হচ্ছে পশ্চাৎ। তাহলে আমরা এখানে সম্মুখ থেকে পাচ্ছি ই পাচ্ছি, এ পাচ্ছি, এ পাচ্ছি, এবং মধ্য থেকে আমরা আ পাচ্ছি, আর পশ্চাৎ থেকে আমরা পাচ্ছি রস্য উ, ও এবং হচ্ছে অ পাচ্ছি। তো এটা হচ্ছে জিহ্বার হচ্ছে প্রথম মাপকাঠি। প্রথম মাপকাঠিতে আমরা এই তিনটি অংশ পাচ্ছি। এখন আমরা জিহ্বার হচ্ছে দ্বিতীয় মাপকাঠিতে যাব, যেটা জিহ্বার অংশ ছিল। এখন আমরা জিহ্বার উচ্চতা অনুযায়ী যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, স্বরধ্বনিগুলো, আমরা সেগুলো এখন জানবো। তো এই মাপকাঠিতে দেখা হয় স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখ গহ্বরে কতটুকু উঁচু এবং নিচু অবস্থানে থাকে। এই অনুযায়ী স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উচ্চ স্বরধ্বনি, একটি মধ্য স্বরধ্বনি, একটি নিম্ন স্বরধ্বনি। আমরা ওখানে পাইছি জিহ্বার অংশ, আর এখানে আমরা পাচ্ছি উচ্চ, মধ্য, নিম্ন। যেহেতু এখানে বলা হয়েছে যে জিহ্বার উচ্চতা, উচ্চতা বলার কারণে কিন্তু এখানে আমরা উচ্চ পাচ্ছি, মধ্য পাচ্ছি এবং নিম্ন পাচ্ছি। তো উচ্চ স্বরধ্বনি কোনগুলো? উচ্চ হচ্ছে রস্য ই, রস্য উ, কারণ এগুলো জিহ্বা অনেকটা উপরে উঠে। আপনারা নিজেরা বলেন আপনাদের জায়গা থেকে, তাহলে বুঝতে পারবেন। রস্য ই, রস্য ই বলার জন্য জিহ্বা উপরে উঠতেছে, রস্য উ তখন কিন্তু অনেকটা উপরে উঠতেছে। মধ্য যখন মধ্য মানে মাঝামাঝি থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে কি এ, এ, এ বলার জন্য কিন্তু আমাদের জিহ্বাটা উপরে উঠতেছে না। ও, ও বলার জন্য জিহ্বা উপরে উঠতেছে না, তারপর এটা মাঝামাঝি থেকে আসতেছে। এরপর নিম্ন স্বরধ্বনি মানে একেবারে যেগুলো কি পিছনের দিক থেকে আসতেছে, তাকে আমরা বলতেছি নিম্ন স্বরধ্বনি। এগুলো হচ্ছে এ, আ এর বা র এর কাছাকাছি ধ্বনি। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে বাংলায় উচ্চ, মধ্য ও নিম্ন এই তিন ধরনের স্বরধ্বনি পাওয়া যায়। এই মাপকাঠিগুলো অনুসারে বাংলা স্বরধ্বনি সমূহকে নিম্নলিখিত ছকের মাধ্যমে হচ্ছে দেখানো যায়। তো ছকটা এখানে দেওয়া হয়েছে। এখানে বললাম না যে আমরা যখন সামন দিক থেকে জিহ্বাটা উপরে আসতেছে রস্য ই, রস্য ই, ও, তখন কিন্তু আমরা রস্য ও, রস্য ই, রস্য উ, রস্য রস্য উ, তারপর দীর্ঘ উ, দীর্ঘ উ এখানে নাই, রস্য ই আছে, রস্য উ, উ আছে। তো উচ্চতা আমরা এখানে পাচ্ছি এবং উচ্চ, মধ্য মানে জিহ্বার মাঝ থেকে যেটা আমরা উচ্চারণ করতেছি সেটা। এরপর নিম্ন থেকে আমরা পাচ্ছি আ। ঠিক আছে? এখন আমি তৃতীয় ইয়েতে যাব, মাপকাঠিতে যাব। তৃতীয় মাপকাঠি হচ্ছে ঠোঁটের অবস্থান। আমরা উপরে দুইটাতে পাইছি, একটাতে জিহ্বার অংশ পাইছি, একটাতে আমরা পাইছি জিহ্বার উচ্চতা পাইছি। আমরা এখন হচ্ছে ঠোঁটের অবস্থান সম্পর্কে জানবো। ঠোঁটের অবস্থান ধ্বনি উচ্চারণে কিভাবে কাজ করে। তো এই মাপকাঠিতে বিচার করা হয় স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের ভঙ্গিমা কেমন হয় বা কেমন ছিল। ঠিক আছে? আমরা এই মাপকাঠিতে কি পাবো? আমরা এই মাপকাঠিতে পাবো হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের যে ঠোঁটের ভঙ্গিমা আছে, এই ঠোঁটগুলোর ভঙ্গিমা কিরকম হয়, আকৃতিগুলো কিরকম হয়। তো ঠোঁটের অবস্থার ভিত্তিতে স্বরধ্বনিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গোল ঠোঁট স্বরধ্বনি। আমরা যখন উচ্চারণ করব, ও উচ্চারণ করার জন্য ও, ও উচ্চারণ করার জন্য কিন্তু আমার মুখটা গোল হয়ে যাচ্ছে। ও, আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকে উচ্চারণ করেন, প্র্যাকটিক্যালি প্রুফ হবে যে ও আমি যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু হচ্ছে আমার মুখটা গোল হয়ে যাচ্ছে। রস্য উ, রস্য উ যখন আমি উচ্চারণ করতেছি, রস্য উ, তখনও কিন্তু আমার মুখ গোল হয়ে যাচ্ছে। তো ঠোঁট গোল বা সংকুচিত থাকে, যেমন রস্য উ এবং রস্য উ এবং ও, এই দুইটা ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমাদের ঠোঁটগুলো হচ্ছে সংকুচিত থাকে এবং গোল থাকে। এখন হচ্ছে অগোল ঠোঁট স্বরধ্বনি। অগোল ঠোঁট স্বরধ্বনি কি? গোলগুলো আমরা পাইলাম, অগোলগুলো হচ্ছে অগোল স্বরধ্বনিগুলো হচ্ছে মানে যেগুলো হচ্ছে রস্য ই কিন্তু অগোল হচ্ছে। এখানে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে দেওয়া আছে, এজন্য আপনাদের হয়তো প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু যখন আপনারা হচ্ছে কোনটা কি, যেমন এখানে আই দেওয়া আছে, আইটা হচ্ছে আইটার বর্ণমালা বাংলায় হবে হচ্ছে রস্য ই, রস্য ই। ঠিক আছে? এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, এই যে দেখেন এখানে আছে। প্রথমটা কই গেল? এই যে ই এ হচ্ছে আই, এ হচ্ছে ই, আর এ ই হচ্ছে এ। তাহলে আমরা এখানে অগলগুলো কি পাচ্ছি? আমরা এখানে অগলগুলো পাচ্ছি ই, এ, এ, এই তিনটা। ঠিক আছে? এই তিনটা উচ্চারণ করলে কিন্তু আমাদের ঠোঁট কিন্তু গোল হচ্ছে না, অগল থাকতেছে। ই উচ্চারণ করেন, ঠোঁট গোল হচ্ছে না। এ উচ্চারণ করেন, ঠোঁট গোল হচ্ছে না। এ উচ্চারণ করেন, ঠোঁট গোল হচ্ছে না। কিন্তু ও উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু ঠোঁট গোল হচ্ছে।
হ্রস্ব উ উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু ঠোঁটটা আমার গোল হচ্ছে, তাহলে মুখ সংকুচিত হচ্ছে এবং মুখের যে হচ্ছে ভাব ভঙ্গিমা এটাই মূলত হচ্ছে 3 নম্বর মাপকাঠিতে আমরা পাবো স্বরধ্বনি পরিমাপে। এখানে দেওয়া আছে যে প্রসৃত, নিরপেক্ষ এবং গোলাকৃতি। কোনগুলো নিরপেক্ষ থাকবে, গোলও হবে না আবার হচ্ছে অগোলও হবে না। গোলাকৃতি গুলো এখানে দেওয়া আছে হ্রস্ব উ ও অ, আর নিরপেক্ষ থাকে আ, এটা কোনোটার মধ্যে পড়ে না। সংবৃত বলা হয়েছে, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত। তো প্রসৃত যেটা নিরপেক্ষ, গোল, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত সারে 3টি মাপকাঠি। জিহ্বার অংশসমূহ হচ্ছে মধ্য এবং পশ্চাৎ থাকবে, জিহ্বার উচ্চতা থাকবে উচ্চ, মধ্য, নিম্ন, ঠোঁটের অবস্থান থাকবে গোল, অগোল। স্বরধ্বনি থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে, অবশ্যই আসবে মানে আসবে। আমি এখানে বলতেছি, আপনারা লিখে রাখেন, স্বরধ্বনি সম্পর্কে অবশ্যই প্রশ্ন আসবে। তো এই টপিক 2 নিয়ে এতটুকুই আলোচনা ছিল। টপিক 2 নিয়ে হচ্ছে আমরা শুধু উচ্চারণের মাপকাঠি পাচ্ছি এবং স্বরধ্বনির হচ্ছে কত প্রকার কি কি এই বিষয়গুলো আমরা এখানে পাইলাম। এখন আমি আলোচনা করব হচ্ছে টপিক 3 নিয়ে, যেটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি থেকে প্রশ্ন আসবে এবং ব্যঞ্জন ধ্বনি থেকে প্রশ্ন আসবে। ব্যঞ্জন ধ্বনিতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুইটি হচ্ছে পয়েন্ট আছে, ঠিক আছে। একটি পয়েন্ট হচ্ছে উচ্চারণের রীতি এবং হচ্ছে উচ্চারণের স্থান। এই দুইটা দিয়ে কিন্তু ব্যঞ্জন ধ্বনিকে ভিন্নভাবে ভাগ করা যায়, বুঝছেন। আপনারা এই দুটোকে গুলায় ফেলিয়েন না, যে উচ্চারণের রীতি এবং হচ্ছে উচ্চারণের স্থান, এই দুইটা জিনিস কিন্তু একেবারে ভিন্ন। উচ্চারণের রীতি মানে নিয়ম, আর স্থান মানে জায়গা। সহজে বুঝে নেন। তাহলে আমরা ব্যঞ্জন ধ্বনি প্রথমত আমরা জানবো যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ কি বা প্রকারভেদ কি। এরপর আমরা জানবো ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ গুলোর সংজ্ঞাগুলো কি কি। তারপর আমরা জানবো হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিন্যাস। এরপর আমরা জানবো উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির তালিকা বা শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এখানে এই দুইটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন এসে বসে আছে। এই প্রশ্নটা আসতে পারে যে উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির তালিকা দাও এবং আলোচনা করো, ঠিক আছে। এরপরও আমি এখানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। এখন ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি মূলত হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের অন্তত কিছুটা বাধার সম্মুখীন হতে হয়। তার মানে আমরা সহজ কথায় বলবো যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় যখন বাধাপ্রাপ্ত হয় তখন সেটাকে ব্যঞ্জন ধ্বনি বলে, বা যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, সেটাকে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বলে। এবং যেগুলো স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হয় না, মানে এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য আবার স্বরধ্বনিরও হচ্ছে সহায়তা প্রয়োজন হয়, সহযোগিতা প্রয়োজন হয়, সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। তাহলে ব্যঞ্জন ধ্বনি আমরা কাকে বলে পাচ্ছি? ব্যঞ্জন ধ্বনি মূলত উচ্চারণ হওয়ার সময় বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনি ছাড়া হচ্ছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হতে পারে না, তাদেরকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি, ঠিক আছে। তো এক কথায় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে সেই ধ্বনি যা নিজে পূর্ণ স্বরযুক্ত শব্দ গঠন করতে পারে না, স্বরধ্বনি সহায়তায় শব্দ গঠন করে। এখন আপনারা অনেকেই জানেন যে ব্যঞ্জন ধ্বনিগুলো কি কি। আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ থেকে শুরু করে হচ্ছে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টি। তো এখানে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। ব্যঞ্জন ধ্বনি প্রকারভেদ প্রধানত হচ্ছে 5 ভাগে বিভক্ত। ব্যঞ্জন ধ্বনিকে আমরা কয় ভাগে পাচ্ছি? 5টি ভাগে পাচ্ছি। এই ভাগটা কি হচ্ছে? ব্যঞ্জন ধ্বনি তো আমরা জানি 39টি। তাহলে ওই বর্ণগুলোকে আমরা কিভাবে প্রকারভেদ করব, কিভাবে ভাগ করব? ভাগ করব হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী এবং উচ্চারণের রীতি অনুযায়ী। প্রথমত আমরা ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ পাবো হচ্ছে 5টা ভাগ। একটা হচ্ছে বর্ণধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, অন্তস্থ ধ্বনি, উষ্ম ধ্বনি, এরপর সংযুক্ত ধ্বনি এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণভিত্তিক ধ্বনি। তাহলে আমরা কয়টি পাচ্ছি? এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ।
আমি এখানে কিন্তু কোনো উচ্চারণ রীতি বলি নাই এবং স্থানের নাম বলি নাই। আমি জাস্ট এখন বলছি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এবং ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ। ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদে আমরা 5টি পাচ্ছি। একটা হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি, এরপর অন্তস্থ ধ্বনি, এরপর উষ্ম ধ্বনি, সংযুক্ত ধ্বনি, ব্যঞ্জন বর্ণ ভিত্তিক ধ্বনি। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? শুধুমাত্র একজন মাইক্রোফোন অন করে বলবেন। জি পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে বিভিন্ন প্রকার ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা। আমরা এখানে যে ব্যঞ্জন ধ্বনিগুলো পাচ্ছি, যে 5 প্রকার ব্যঞ্জন ধ্বনি আছে, এই 5 প্রকার ব্যঞ্জন ধ্বনির আমরা সংজ্ঞাগুলো জেনে নিব। 1 নম্বর মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যেগুলো উচ্চারণে বাধা সৃষ্টি হয় এবং যেগুলো নিজস্ব উচ্চারণ মূল্য আছে তাদেরকে মৌলিক ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন হচ্ছে এই যে ক থেকে এখানে ভ পর্যন্ত দেওয়া আছে, এগুলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এরপর অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি মানে কি? যেগুলো স্বরধ্বনির মতো স্বচ্ছন্দে উচ্চারিত হয় কিন্তু ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য রাখে, তাকে আমরা অন্তস্থ ধ্বনি বলতে পারি। তাহলে যেগুলো স্বরধ্বনির মতো, মানে স্বরধ্বনি কি করে, স্বরধ্বনি কিন্তু নিজে নিজে উচ্চারিত হয়, ওর কিন্তু কারো সাহায্য লাগে না। তো অন্তস্থ ধ্বনিও সেরকমই, ও হচ্ছে নিজে নিজে উচ্চারণ হয়, কারো সাহায্য লাগে না। এরপরও কিন্তু ওটাই হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য রাখে। তাহলে যেহেতু এই এই বর্ণগুলো, আপনাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাম এই বর্ণগুলো তো যেহেতু নিজে নিজে উচ্চারণ হচ্ছে, তাহলে তো এগুলোকে আমরা স্বরধ্বনি বলতে পারি, আমরা কেন এগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলবো? হয়, তাই না? কিন্তু এটার উত্তর হচ্ছে এটাই যে এগুলো স্বরধ্বনির মতো স্বচ্ছন্দে উচ্চারিত হলেও এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পাচ্ছি, এজন্য আমরা এদেরকে ব্যঞ্জন ধ্বনি বলবো। এরপর হচ্ছে উষ্ম ধ্বনি। উষ্ম ধ্বনি কি? যেগুলো উচ্চারণের সময় মুখ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে আসে, কিছুটা ঘর্ষণ হয়, মানে যে ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য হচ্ছে আমাদের ঘর্ষণ হচ্ছে, মুখ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হলে সেটার মধ্যে কি হয়, একটা সংঘর্ষিত হয়, এজন্য তাকে বলা হয় উষ্ম ধ্বনি। যেমন স, দন্তস্ব, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, তারপর হ। আপনারা যখন নিজেরা উচ্চারণ করবেন তখন আরো প্র্যাকটিক্যালি প্রুফ পাবেন। এরপর সংযুক্ত ধ্বনি। সংযুক্ত ধ্বনি বা যুগ্ম ব্যঞ্জন কাকে বলা হয়? 2 বা ততোধিক ব্যঞ্জনের মিলনে তৈরি ধ্বনিকে হচ্ছে সংযুক্ত ধ্বনি বলা হয় বা যুক্ত ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যুক্ত বর্ণ, এখানে এই যে দেখেন নয়ম আছে, দয়ব আছে, শয়থ আছে, তো এগুলো হচ্ছে ইত্যাদি। এরপর ব্যঞ্জন বর্ণ ভিত্তিক ধ্বনি বা বিশেষ ধ্বনি। তো যে অ্যানথাস্তা ইয়া, মানে অন্ত্যস্ত ইয়া, তারপর হচ্ছে ডয়বিন্দুরা, টেট্রোফ্লেক্স সাউন্ড, যা বাংলা ধ্বনিতন্ত্রে আলাদাভাবে ব্যবহৃত হয়। তো অন্ত্যস্ত অ কিন্তু হচ্ছে বাংলা ধ্বনিতন্ত্রে একটা আলাদাভাবে ব্যবহৃত হয়, এবং ডয়বিন্দুরা, ঢয়বিন্দুরা এগুলো কিন্তু রেট্রোফ্লেক্স সাউন্ড দেয়, মানে বারবার সাউন্ড দেয়, এজন্য এগুলো হচ্ছে বাংলা ধ্বনিতত্ত্বে এগুলোর ব্যবহার আলাদা রকম হয়। ঠিক আছে, এগুলোকে বিশেষ ধ্বনি বলা হয় এজন্য। এরপর উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিন্যাস। এই দুটো জিনিস সবসময় মানুষজন গুলিয়ে ফেলে, যে উচ্চারণ রীতি এবং উচ্চারণ স্থান। তো এখানে হচ্ছে উচ্চারণ স্থান বা শ্রেণীবিন্যাস। উচ্চারণ স্থান অনুযায়ী আমরা এখানে পাচ্ছি ব্যঞ্জন ধ্বনি 5 প্রকার। ঠিক আছে, আপনারা দেখে নেন। ব্যঞ্জন ধ্বনি আমরা উচ্চারণ স্থান অনুযায়ী পাচ্ছি 5টি। তারপর ক্লাস শেষে আমাকে গিয়ে আপনারা এটা নিয়ে জানতে, মানে প্রশ্ন বেশি করতে পারবেন না, আমি আপনাদের ক্লাসে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখানে উচ্চারণের স্থান নিয়ে আলাদা পাচ্ছি এবং উচ্চারণের রীতি নিয়ে আলাদা পাচ্ছি। এটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে ঝামেলা হয়, এটাকে আমি ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। উচ্চারণ স্থান, আমি আবারও বলতেছি, স্থান হচ্ছে জায়গা। আপু এই লিংকের আর মাত্র 4 মিনিট আছে। ও 4 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিট পরে আবার লিখবো। তো উচ্চারণ স্থান অনুযায়ী আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5 প্রকার, যেগুলো কণ্ঠ, জিহ্বা মূলীয় ধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্ত ধ্বনি, ওষ্ঠ ধ্বনি। এরপর উচ্চারণ রীতি অনুযায়ী আমরা কি কি পাচ্ছি? উচ্চারণ রীতি অনুযায়ী আমরা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি পাই, নাসিক্য ধ্বনি পাই, যেখানে আমরা হচ্ছে মানে নাক দিয়ে যেগুলো আসে। আর স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি নিয়ে আপনাদের অনেক বড় টপিক আছে, যেখানে আমরা ঘোষ, অঘোষ, অল্প প্রাণ এবং মহাপ্রাণ পাবো। যেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি। নাসিক্য ধ্বনি আমরা পাচ্ছি, এরপর ঘর্ষণ ধ্বনি পাচ্ছি, এরপর আদ স্পর্শ ধ্বনি বা সেমিভেল বা অর্ধ ধ্বনি বলা হয় সেটাকে, এরপর পার্শ্ব ধ্বনি পাচ্ছি, লিটারাল। ঠিক আছে, তো এগুলো আবার এখানে হচ্ছে তালিকা দেওয়া আছে, এখানে সুন্দর করে হচ্ছে আমরা ইয়েগুলো দিছি, রীতিগুলো দিছি, এবং কোন কোন ধ্বনিগুলো কোথা থেকে বের হয় সেটা নিয়ে এখানে দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। আমি আপনাদেরকে গ্রুপে আরেকটি লিংক দিব, আপনারা সেখানে জয়েন করবেন কাইন্ডলি।
তাহলে আমরা উচ্চারণ রীতি অনুযায়ীও কিন্তু 5টি পাচ্ছি এবং উচ্চারণ স্থান অনুযায়ী কিন্তু 5টি পাচ্ছি। তো স্থানগুলো তো যেগুলো হচ্ছে আমরা কথা বলি ওগুলোই, আর রীতি হচ্ছে রীতি হচ্ছে নিয়ম। রীতি হচ্ছে নিয়ম, ঠিক আছে। এখন কোন ধ্বনি কিভাবে উচ্চারণ হবে তার একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এখানে পাবো, যেটা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি আছে বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, এরপর নাসিক্য ধ্বনি, ঘর্ষণ ধ্বনি, তারপর হচ্ছে আধা স্পর্শ ধ্বনি বা অর্ধ স্পৃষ্ট ধ্বনি, এরপর হচ্ছে পার্শ্ব ধ্বনি, ঠিক আছে। এখন স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনিটা আসলে কি? স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে উচ্চারণের সময় শ্বাসরোধ হয়ে হঠাৎ বের হয়, যেমন ঘোষ এবং অঘোষ, অল্প প্রাণ বা মহাপ্রাণ, যেমন ক, তো ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, অল্প প্রাণ নিয়ে হচ্ছে আপনাদের বিস্তারিত আলোচনা থাকবে পরের লেকচার শিটে, কারণ এখানে অত বেশি দরকার নেই, এখানে জাস্ট আমরা পরিচয়ের জন্য শুধুমাত্র পড়বো। এরপরও হচ্ছে আমরা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি হচ্ছে জানবো কোনগুলো হচ্ছে ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, সেগুলো হচ্ছে বর্গ অনুযায়ী ভাগ করা আছে এবং আরো কিছু কৌশল আছে, বুঝছেন। মানে ক বর্গীয়, ব বর্গীয়, ট বর্গীয়, চ বর্গীয়, ওগুলো হচ্ছে প্রথম অক্ষর, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্গ, দ্বিতীয় চতুর্থ বর্ণ, এইভাবে ওগুলোকে কৌশলগত ভাবে আমরা ভাগ করব। সেগুলো আমাদের আরো হ্যাকিং আছে, যে আমরা যখন বিস্তারিত যাব ইন ডিটেলস, যখন আমি বলবো তখন আপনাদেরকে ওগুলো শিখাই দিব। এরপর হচ্ছে আমরা এখানে পাবো নাসিক্য ধ্বনি, মানে যেগুলো নাক দিয়ে বের হয় ওগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয়। বাতাস দিয়ে নাক, যখন হচ্ছে নাক দিয়ে বাতাস বের হয়ে উচ্চারণ হয়, যেমন হচ্ছে ন, ম, উ, ইও, এগুলো। হ্যাঁ, এরপর ঘর্ষণ ধ্বনি হচ্ছে কি উচ্চারণে বায়ু ঘর্ষণের মাধ্যমে বের হয়, যখন আমরা বায়ুগুলো হচ্ছে ঘর্ষণ হচ্ছে, যেমন হচ্ছে দন্ত স, তালিপ স, মূর্ধন্য স, হ, এগুলো কিন্তু ভিতরে ঘর্ষণ হচ্ছে। তো অর্ধ স্পর্শ ধ্বনি, সেমিভাগ, তো স্বরধ্বনির মতো মুক্ত উচ্চারণ হয়, তবে কিছু বাধা থাকে। অর্ধ স্পষ্ট ব্যঞ্জন ধ্বনিতে কিন্তু হচ্ছে স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে, যেমন হচ্ছে কি জ, উন্তাস্তি, অ, এগুলো কিন্তু অর্ধ স্পর্শ ধ্বনি। এরপর পার্শ্ব ধ্বনি হচ্ছে কি, যে উচ্চারণে জিহ্বা মাঝামাঝি দিয়ে বাধা দেয় এবং পাশে দিয়ে বাতাস বের হয়। অনেকগুলো উচ্চারণ ধ্বনি আছে, যেমন ল। ল হচ্ছে কি, হচ্ছে আমরা যখন ল উচ্চারণ করব তখন কিন্তু দেখা যাবে যে আপনারা ল উচ্চারণ করেন নিজেদের জায়গা থেকে, তাহলে বুঝবেন ল। ল উচ্চারণ করতে গেলে কিন্তু জিহ্বাটা হচ্ছে শুধু মাঝখানটায় লাগতেছে, দুই পাশ কিন্তু ফাঁকা হচ্ছে, তার মানে মাছটা বাধাপ্রাপ্ত হচ্ছে, দুই পাশ দিয়ে বাতাস বের হচ্ছে, এজন্য সেটাকে বলা হচ্ছে পার্শ্বধ্বনি, ঠিক আছে। যেগুলো পাশ দিয়ে বাতাস বের হয়ে উচ্চারিত হয় ওগুলোকে পার্শ্বধ্বনি বলা হয়। এখন হচ্ছে আমি শ্বাসাঘাত এবং ঝোঁক বা জ্যোতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, টপিক 4 নিয়ে। আমি আজকে এই লেকচার শিটে আপনাদের শেষ করে দিব, কারণ আরো 2টা লেকচার শিট আমাদের আছে। তো শ্বাসাঘাত বলতে আমরা কি বুঝি? শ্বাসাঘাত কিন্তু আপনারা তৃতীয় বর্ষে পড়ে আসছেন, রূপতত্ত্ব, রসতত্ত্বতে কিন্তু শ্বাসাঘাত ছিল। শ্বাসাঘাতকে আমরা সহজ আরেকটি ভাষায় জানবো, সেটা হচ্ছে ঝোঁক বা জ্যোতি। ঝোঁক আর জ্যোতি কিভাবে হয়? ঝোঁক তো বুঝেন, সহজ ভাষায় আঞ্চলিক, বলে না যে কাজের ঝোঁক মানে শক্তি এসছে, এরকম একটা ব্যাপার। জ্যোতি মানে হচ্ছে বিশ্রাম, মানে চিহ্ন। আর শ্বাসাঘাত হচ্ছে কি, যখন আমরা কোনো ধ্বনি উচ্চারণ কালে হচ্ছে মানে ধ্বনি উচ্চারণ কালে বিশ্রাম নিব, আবার হচ্ছে শক্তি মানে শক্তি দিয়ে উচ্চারণ করব, সেটাকে বলা হচ্ছে শ্বাসাঘাত, ঠিক আছে। এখন এখানে শ্বাসাঘাত কাকে বলে সেটা দেওয়া আছে। ধ্বনিতত্ত্বের পরিভাষায় শ্বাসাঘাত বা প্রস্বর, ইংরেজি অ্যাকসেন্ট বা অ্যাসেন্ট বা হচ্ছে কি স্ট্রেস বলা হয়, ঠিক আছে। তো বলতে কোনো শব্দে বা শব্দের অংশ বিশেষ তথা সিলেবলে স্বাভাবিকভাবে খানিকটা জোর দিয়ে উচ্চারণ করার ঘটনাকে বোঝায়। মানে আমি সহজ ভাষায় বলি যে কোনো ধ্বনিকে উচ্চারণ করার জন্য যে শক্তি বা হচ্ছে জোর দিতে হয় তাকে শ্বাসাঘাত বলা হয়। এবং ধ্বনি উচ্চারণের হচ্ছে প্রথম বর্ণটাকে বা শব্দ উচ্চারণের প্রথম বর্ণটাকে যে ঝোঁক বা হচ্ছে জোর দিতে হয় সেটাই হচ্ছে কি শ্বাসাঘাত। তো সিলেবলটি শ্বাসাঘাত পরে, কিন্তু ডেমোক্রেটিক শব্দটিতে তৃতীয় সিলেবলে শ্বাসাঘাত পরে। এখন এখানে একটা যেমন দেওয়া হয়েছে, মানে উদাহরণ দেওয়া হয়েছে, ইংরেজি ভাষাতে হচ্ছে ডেমোক্রেসি, শব্দটিতে দ্বিতীয় সিলেবলটিতে শ্বাসাঘাত পরে। এই যে ডেমোক্রেসি আছে না, আমি একটু আগে বললাম যে প্রথম বর্ণ বা প্রথম অক্ষরে যখন হচ্ছে জোর দেয়, তো কোনো কোনো বর্ণ কোনো কোনো শব্দে প্রথম অক্ষর হয়, কখনো দ্বিতীয় অক্ষর হয়, কখনো তৃতীয় পর্ব হয়, ঠিক আছে। এগুলো আপনাদেরকে যখন আপনারা নির্ণয় করতে যাবেন তখন আপনাদেরকে উচ্চারণ করতে হবে। যেমন এখানে ডেমোক্রেসি, ডেমোক্রেসি আমি যখন উচ্চারণ করতেছি ডেমোক্রেসি বলতেছি, তো এই সিলেবলটিতে হচ্ছে দ্বিতীয় যে অংশ,
ডেমো কিন্তু একটা, ক্রেক একটা, সিওয়াই একটা। এই যে ডেমো, ডেমো এখান থেকে ডেমো, এরপর ক্রেসি, এখানে সিআরএ, ক্রে সিওয়াইসি। তো এখানে একটা সিলেবল, ডেমো থেকে একটা সিলেবল, সিআরএ একটা সিলেবল, সিওয়াই একটা সিলেবল। তাহলে এখানে প্রথম সিলেবল, দ্বিতীয় সিলেবল, তৃতীয় সিলেবল। তাহলে ডেমোক্রেসি, ডেমোক্রেসি আমি যখন বলতেছি, ক্রেজ যখন বলতেছি তখন কিন্তু একটু জোরে বলতে হচ্ছে। তো এই জন্য আমাদের ওখানে কি করতে হচ্ছে, একটু বেশি একটা শক্তি দিতে হচ্ছে। তাই জন্য আমরা ওটাকে একটা শাসাঘাতের অংশ বলবো, শাসাঘাত বলবো। কিন্তু ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক যখন আমরা বলতেছি তখন এই শব্দটিতে শাসাঘাত পরে হচ্ছে তৃতীয় সিলেবলে, এই যে টি। আপনি উচ্চারণ করেন ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক, শিখে গিয়ে কিন্তু আমাকে আরো বেশি কি করতে হচ্ছে, একটু শক্তি দিতে হচ্ছে। তো শাসাঘাতের উৎপত্তি ও ব্যাখ্যা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। শাসাঘাতের উৎপত্তি কিভাবে হলো এবং আমরা ব্যাখ্যা জানবো এবং ব্যবহার জানবো। শ্বাসাঘাতের উৎপত্তি হয়েছে শ্বাস থেকে, নিঃশ্বাস থেকে, বায়ু থেকে, প্রবাহ থেকে। আঘাত হচ্ছে চাপ, ধাক্কা, সংঘর্ষ। মানে শ্বাস হচ্ছে যে নিঃশ্বাস, বাতাস, বায়ু প্রবাহ। এরপর হচ্ছে এখানে চাপ, ধাক্কা, সংঘর্ষ। শ্বাসাঘাত শব্দের অর্থ হচ্ছে আক্ষরিক অর্থ, মানে শ্বাসের আঘাত বা বাতাসের চাপ দ্বারা সংঘটিত ধাক্কা। আমরা যখন হচ্ছে শ্বাসাঘাত বলতেছি, তো ডেমোক্রেটিক এবং ডেমোক্রেসি এই দুটো যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি, বা তখন হচ্ছে কি হচ্ছে, তখন আমাদের ওই ওয়ার্ডটার মধ্যে হচ্ছে সিলেবলের মধ্যে বা বর্ণের মধ্যে হচ্ছে আমাদেরকে বিশেষ একটা বর্ণের মধ্যে জোর বেশি দিতে হচ্ছে। সেটাকে আমরা বলতে পারি শ্বাসাঘাত। কারণ শ্বাসাঘাতের উৎপত্তি আমরা পাচ্ছি শ্বাস থেকে, নিঃশ্বাস থেকে, বায়ু থেকে, প্রবাহ থেকে। ঠিক আছে, এখন শ্বাসাঘাতের উৎপত্তি এবং ব্যবহার আপনাদেরকে জানতে হবে। ১ নম্বর, ধ্বনিতত্ত্বে শ্বাসাঘাত ব্যবহৃত হয়। এরপর মহাপ্রাণ বা অল্প প্রাণ ধ্বনির যে পার্থক্য, মূল শ্বাসাঘাত ভাগ, এই যে এখানে মহাপ্রাণ এবং অল্প প্রাণ, আমরা ঘোষ অঘোষ উপরে দেখলাম। এরপর শ্বাসাঘাতের প্রকারভেদ হচ্ছে শব্দ শ্বাসাঘাত, এরপর বাক্য শ্বাসাঘাত। শব্দ শ্বাসাঘাত কি, এই যে যেমন হচ্ছে সেদিন যখন সে এসেছিল আমি বাড়ি ছিলাম না, এখানে সেদিনের সের উপরে ঝোঁক, সে দিন, সে দিন যখন সে এসেছিল আমি বাড়ি ছিলাম না। এটা যখন আপনারা সূক্ষ্মভাবে পড়বেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সেদিন এসেছিল কোথায় ঝোঁক বেশি পড়তেছে আর কোথায় ঝোঁক কম পড়তেছে। এই যেমন এখানে দেখেন সেদিন যখন সে এসেছিল, সেদিন যখন সে এসেছিল আমি বাড়ি ছিলাম না, এখানে সেদিনের সের উপরে ঝোঁক আর আমির উপরে আয়ের উপরে ঝোঁক পড়তেছে, আমি আয়ের উপরে ঝোঁক পড়তেছে। মানে সাধারণত এখানে একটা বিষয় আছে, বাক্যের শুরুতে বা শব্দের শুরুতে যে বর্ণটি থাকে সেই বর্ণটিতে হচ্ছে বেশি জোর পড়ে, কিন্তু এটা সবসময় হয় না, কিছু ক্ষেত্রে হয় এবং অধিকাংশ হয়। তাহলে নিয়মটা হলো এক একটা শ্বাস পর্বের প্রথমে যে অক্ষর শুরু তার উপরে ঝোঁকটা পড়বে। অর্থের খাতিরে যতটুকু আমরা শ্বাস এক শ্বাসে উচ্চারণ করি তাই হলো এক একটা শ্বাস পর্ব বা শুধু পর্ব। ঠিক আছে, তো আমি হচ্ছে গতকালকে বলছিলাম যে ব্রেথ গ্রুপ, যখন আমরা একটা বাক্যকে একসাথে বলতেছি, তো একটা বাক্যকে একসাথে বলার পর ওটাকে কি বলা হচ্ছে, ব্রেথ গ্রুপ বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে শ্বাস পর্ব। ঠিক আছে, তাহলে একটা বাক্য যখন আপনি এক নিঃশ্বাসে বলতেছেন সেটাকে শ্বাস পর্ব বলা হচ্ছে, আর ওখানে বলা হচ্ছে ব্রেথ গ্রুপ, একই জিনিস। তো এরপর বাক্য শ্বাসাঘাত, শব্দ শ্বাসাঘাত আমরা বললাম যে শব্দ শ্বাসাঘাত অক্ষর নির্ভর হয় এবং বাংলায় এটা করতে গেলে অক্ষরের উপর হচ্ছে ঝোঁক পড়ে। এরপর বাক্য শ্বাসাঘাত কি, তো একটি বাক্যের একটি শব্দ বেছে নিয়ে তার উপর শ্বাসাঘাত দিলে ওই বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয়। যখন একটি বাক্য থাকবে সেই একটি বাক্যকে আমরা বেছে নিতে হবে, তার উপর আমরা শ্বাসাঘাত দিলেও এই বাক্যের অর্থ কি হবে, নিয়ন্ত্রিত হবে। একে বাক্য শ্বাসাঘাত বলে। সাধারণত বিবৃতিমূলক বাক্যে প্রথমে শ্বাসাঘাত পড়ে, যেমন আমরা কাজ করি। বিবৃতিমূলক বাক্য জানেন, বিবৃতিমূলক বাক্য কাকে বলে, স্টেটমেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স, আপনারা সবাই জানেন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে বাংলা মিনিং হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যেমন আমরা কাজ করি, বাক্য যত বড় হবে শ্বাসাঘাত তত শেষের দিকে চলে যাবে। আমরা প্রথমে শব্দের শ্বাসাঘাতে প্রথমে জোর পাইছি, আর এখানে বাক্যের শ্বাসাঘাতে আমরা বাক্যের শেষে এসে জোর পাবো। ঠিক আছে, তো এখানে যেমন শফিক ঢাকায় কাজ করে অথচ ঢাকায় থাকে না, আবেগ প্রধান বা যুক্তি প্রধান বাক্যে বক্তা যে বিষয়ের উপরে অধিক গুরুত্ব আরোপ করতে চায় সেই বিষয় সূচক শব্দের উপরে শ্বাসাঘাত পড়ে। আপনারা শ্বাসাঘাত টপিক পড়লেই বুঝতে পারবেন যে শ্বাসাঘাতটা আসলে কি।
বাক্য শাসাঘাত কি? বাক্য শাসাঘাত তো বললাম, বাক্য শাসাঘাত সবসময় হচ্ছে বাক্যের শেষে পড়ে, আর শব্দ শাসাঘাত হচ্ছে শব্দের শুরুতে পড়ে। আপনারা এগুলো নিজেদের মতো করে লিখতে পারবেন। একজন বলছিল যে পাশ্চাত্য সাহিত্য সরি ধ্বনি বিজ্ঞান বানায় লেখার মতো কোনো অপশন নাই, কিন্তু আপনি যখন মেন থিম জানবেন, মেন বিষয়টা জানবেন, তখন সেটাকে আপনি আপনার ভাষা দিয়ে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে, এখন আমি আসবো হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কয় নম্বর টপিক? 5 নম্বর টপিক। এখানে মেবি 6 থেকে 7টা টপিক আছে, একটু দেখে নেই। তাহলে আমাদের, হ্যাঁ, টপিক 6, তাহলে আমাদের লেকচার 1 শেষ হবে। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা ল্যাঙ্গুয়েজ, আইপিএ। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এখন ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটটা কি? আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালাটা কি। আমাদের যে বাংলা ধ্বনি বর্ণমালাটা আছে না, এই বাংলাটাকে হচ্ছে আন্তর্জাতিক ভাবে যে ধ্বনিতাত্ত্বিক আছে, ইন্টারন্যাশনাল ফোনেটিক, মানে আন্তর্জাতিক মানুষরা এটাকে কিভাবে শিখবে তাদের ভাষায়, সেটাই হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, এটাই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা। বা আমরা হচ্ছে আমাদের বর্ণমালাকে দিয়ে আমরা আন্তর্জাতিক বর্ণমালাগুলো কিভাবে শিখবো, সেটাই এখানে দেওয়া আছে। তো প্রত্যেক ভাষার মূল হচ্ছে কি? ধ্বনি। পৃথিবীর সব ভাষায় মূলত কিছু অর্থবোধক ধ্বনির সমন্বয়ে গড়ে উঠেছে। তো ধ্বনিগুলো প্রকাশ করার জন্য প্রত্যেক ভাষায় নির্দিষ্ট কিছু বর্ণ ব্যবহার করা হয়। তবে এক ভাষাভাষী মানুষের সাথে অন্য ভাষাভাষী মানুষের যোগাযোগ বা পরিচয় থেকে খুব খুব কম ক্ষেত্রে। ধ্বনি বিজ্ঞানীগণ তাদের ধ্বনি বিজ্ঞানীগণ তাদের কৌতূহল থেকে গবেষণা করে দেখেছেন যে কোন ভাষার অধিকাংশ ধ্বনির সাথে অন্য ভাষার ধ্বনির একটা আপাত মিল রয়েছে। আমি বললাম না যে আমাদের ভাষার সাথে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষাটা কিভাবে শিখবো, বা আমাদের এই বাংলা ভাষাটাকে যারা আন্তর্জাতিক বিদেশি আছে তারা ওগুলো কিভাবে শিখবে। তারা মূলত এই যে ভাষাটা শেখার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। মানে আমাদের বিদেশিরা বাংলা শিখে এভাবে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট ব্যবহার করে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি এখানে কি জামির নামে কেউ জয়েন আছেন? জামির আমাদের হচ্ছে গ্রুপের, জামির নামে কেউ আছেন এখানে? জামির নামে কেউ নাই? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। এই তো আপু আছি ভালো। না আপু, আমার রুমে ছিল কিন্তু চলে গেছে এখান থেকে। হুম, আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলতেছি। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি একটু ক্লাসে আছি, তো ক্লাসটা শেষ করে আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সরি, আমার একটা জরুরি ফোন আসছিল বাসা থেকে, এজন্য রিসিভ করতে হয়েছে। আমি জানতে চাচ্ছি যে জামির নামে এখানে কেউ আছেন কিনা। যদি থাকেন একটু রেসপন্স করবেন, আর যদি না থাকেন তাহলে তো নাই। যাই হোক, এখন আমি আলোচনা করতেছিলাম যে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটটা আসলে কি। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট হচ্ছে একজন বিদেশি যখন আমাদের বাংলা ভাষাটাকে জানতে চাবে, শিখতে চাবে, তখন কি সে মানে বাংলাদেশে এসে কি হচ্ছে আমাদের বর্ণমালাটাকে শিখতে পারবে? পারবে না, কারণ সে তো হচ্ছে একজন ব্রিটিশ। ধরলাম একজন ব্রিটিশের ক্ষেত্রে, ব্রিটিশ তো ABCD ই এগুলো জানে, ঠিক আছে, ABCDEFGH এগুলো সে জানে, তাহলে তার জন্য সহজ হবে কিভাবে? তো বিদেশি যেহেতু হচ্ছে ABCDEFGH থেকে উনি এ থেকে যে এক্স জেড পর্যন্ত জানে, তো
তাদের ওই ইংলিশ অ্যালফাবেটের সাথে হচ্ছে আমাদের হচ্ছে বাংলা বর্ণমালাটাকে হচ্ছে একটা সমন্বয় করা হয়েছে। সমন্বয় করা হয়ে সেখানে আমরা একটা কি পাচ্ছি, তারা বিদেশিরা আমাদের এই বাংলা ভাষাটাকে ওই প্রক্রিয়ার মাধ্যমে শিখতে পাচ্ছে, প্রসিডিউরের মাধ্যমে শিখতে পাচ্ছে। তো আমরা যখন বিদেশে যাব তখন তো আমাদেরকেও হচ্ছে বিদেশিদের কথা শিখতে হবে, তাই না? তাদের তো অ্যালফাবেট আমাদেরকে জানতে হবে, এবং তখন আমরা কি পাবো, আমরা তখন আবার তাদের একটা অ্যালফাবেট পাবো। তারা হচ্ছে তাদের ভাষাটাকে যারা ইন্টারন্যাশনাল ভাবে শিখতে চায় তারা কিভাবে শিখবে। তো আমাদের এই অ্যালফাবেটটা মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে শেখার জন্য। এটা খুবই সহজ, কঠিন একটা বিষয় না, খুবই সহজ, এটা নিয়ে মাথা ব্যথার তো কোনো দরকার নাই। তো এখানে আমাদের বর্ণমালাগুলোকে আমরা শুধু ইংলিশ অক্ষরে পাচ্ছি, দ্যাটস এনাফ, আর এখানে কিছুই নাই, ঠিক আছে? তো তাই এখানে বলা হয়েছে যে অন্য ভাষাভাষী মানুষের যোগাযোগ বা পরিচয় থাকে খুব কম ক্ষেত্রে। তো ধ্বনি বিজ্ঞানীগণ তাদেরই কৌতূহল থেকে গবেষণা করে দেখেছেন যে যে কোনো ভাষার অধিকাংশ ধ্বনির সাথে অন্য ভাষার ধ্বনিরও একটা আপাত মিল রয়েছে। তাই ধ্বনি বিজ্ঞানীগণ ভাষাকে প্রত্যেক জাতির বিভিন্ন পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক ধ্বনিমালা সৃষ্টির তাগিদ অনুভব করেছেন। এই লক্ষ্যে যে কোনো ভাষার মূলধ্বনি বা মূলধ্বনির সহধ্বনি এবং মূল বর্ণমালার বাইরে কিছু অতিরিক্ত চিহ্ন ব্যবহার করা হয়। তো সেই চিহ্নগুলো ব্যবহার করে অতি অল্প সংখ্যক স্বর ও ব্যঞ্জন এবং অন্য কয়েকটি চিহ্নের সাহায্যে ক্ষেত্র বিশেষে রোমান অক্ষরের সামান্য পরিবর্তন ঘটিয়ে এমন এক গুচ্ছ বর্ণমালা সৃষ্টি করেছেন যার সাহায্যে প্রধান ভাষাগুলো ধ্বনির সঠিক সূক্ষ্ম উচ্চারণ সম্ভবপর হয়ে উঠেছে। তো এবং বর্ণমালার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালা। তাহলে কেন আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালা নামকরণ করা হলো? কারণ হচ্ছে আমাদের এই ভাষাটাকে হচ্ছে বিভিন্ন চিহ্ন বা বিভিন্ন আঙ্গিকে শেখার জন্য, যারা বিদেশি আছে তাদের শেখার জন্য হচ্ছে আমাদের এই আন্তর্জাতিক বর্ণমালাটা হচ্ছে তৈরি করা হয়েছে মূলত। তো এখানে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, সংক্ষেপে আইপিএ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে যে আইপি এর পূর্ণরূপ কি। আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালা, সংক্ষেপে হচ্ছে আইপিএ বলা হয়। সুতরাং বলা যায় যে ধ্বনি বা বর্ণমালার সাহায্যে পৃথিবীর প্রধান ভাষাসমূহের ধ্বনিকে প্রকাশ করার পদ্ধতি রচিত হয়েছে এবং যার সাহায্যে পৃথিবীর ভাষাগুলোর প্রয়োজনীয় সব ধ্বনির বর্ণীকরণ করা হয়। এগুলো যেগুলো পড়া আছে, ভূমিকা আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমি একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বলি একটু। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সৃষ্টির প্রয়াসে 1886 খ্রিস্টাব্দে প্যারিসের ইউরোপীয় ধ্বনিতত্ত্ববিদ পল পেসির 1859 থেকে 1940 নেতৃত্বে ধ্বনি বিজ্ঞানের কয়েকজন শিক্ষক একটা আন্তর্জাতিক ধ্বনি বিজ্ঞান সংঘ বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েট গঠন করে। পল পেসির নেতৃত্বে হচ্ছে ইউরোপে আমরা এখানে পাচ্ছি প্রথমত একজন ধ্বনি বিজ্ঞানী বা ধ্বনি তত্ত্ববিদ, যার নাম হচ্ছে কি পল পেসি। পল পেসির নেতৃত্বে ধ্বনি বিজ্ঞানের কয়েকজন শিক্ষক, পল পেসি কি করে কয়েকজন শিক্ষককে নিয়ে, উনার মতোই হচ্ছে কয়েকজন শিক্ষককে নিয়ে উনি হচ্ছে একটি সংগঠন তৈরি করে এবং সেই সংগঠনটিকে হচ্ছে তিনি আন্তর্জাতিক ধ্বনিমালা সংঘ হিসেবে হচ্ছে তিনি লিখে যে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন একটি গঠন করে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন ভাষার ধ্বনিগুলোর একটি শুদ্ধ, সংহত ও শ্রুতিমধুর উচ্চারণ পদ্ধতি আবিষ্কার করা। ঠিক আছে, তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল যে পৃথিবীর যতগুলো ভাষা আছে সমস্ত ভাষাকে তারা শুদ্ধ, সংহত ও শ্রুতিমধুর করার জন্য তারা এই ধ্বনিগুলোকে একটা সংস্করণ করার চেষ্টা করছে। তারা রোমান বর্ণমালার কিছুটা পরিবর্তন করে একটি আন্তর্জাতিক ধ্বনিমালা বা ধ্বনিমূলক বর্ণমালা উদ্বোধন করেন। তার নাম হয় ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ঠিক আছে, এতটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটটা কিভাবে তৈরি হলো, এই উদ্ভাবন বা উদ্ভাবক যারা আছে তাদেরকে নিয়ে আপনাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাইছি এখানে? আমরা পাচ্ছি পল পেসি একজন ধ্বনিতত্ত্ববিদ, তিনি হচ্ছে তার নেতৃত্বে ইউরোপে হচ্ছে একটি সংগঠন তৈরি করে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন। সেখান থেকে তিনি, তার উদ্দেশ্য ছিল যে পৃথিবীর যতগুলো ভাষা আছে সমস্ত ভাষাগুলোকে শুদ্ধ এবং সংহত, সংমিশ্র করে, শ্রুতিমধুর করে তিনি সেটাকে একটা উচ্চারণ পদ্ধতি আবিষ্কার করতে চান। আর আমরা ওটাই পাচ্ছি কি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এটা পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে আছে, শুধু আমাদের ভাষায় না।
কারণ আমরা যখন অন্য ভাষা শিখতে যাব তখন আমাদের ওই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট দরকার হবে। ঠিক আছে? তাহলে এই বর্ণমালার যে কোনো ভাষার একটি মূলধ্বনির জন্য একটি বর্ণ ব্যবহার করা হয়। তাহলে এই বর্ণমালার জন্য আমাদের কি করতে হবে? এই বর্ণমালার জন্য হচ্ছে আমাদের শুধুমাত্র একটি ধ্বনি ব্যবহার করা হয়। যে এই বর্ণমালা যে কোনো ভাষার একটি মূল ধ্বনির জন্য একটি মাত্র ধ্বনি বা একটি বর্ণ ব্যবহার করার ভিত্তিতে রচিত মোট 63টি ব্যঞ্জন ধ্বনি এবং 28টি স্বরধ্বনির মাধ্যমে হচ্ছে সাহায্যে পৃথিবীর সব প্রধান ভাষার ধ্বনির প্রতি বর্ণীকরণের ব্যবস্থা করা হয়েছে। কোন ভাষায় উপভাষার ডায়ালেক্ট ধ্বনিকে অনুলিখনের জন্য হলো মূল বর্ণমালার বাইরে কিছু অতিরিক্ত ধ্বনি চিহ্ন হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে। তো এটাই মূলত ইন্টারন্যাশনাল ফনেটিক। এটার বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে আইপিএ তে একটি ধ্বনির জন্য একটি বর্ণ নির্ধারিত আছে। মানে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটে শুধুমাত্র একটি বর্ণের জন্য হচ্ছে একটি ধ্বনি আমরা পাবো। যেমন ক একটি বর্ণ, ক একটি ধ্বনি। ঠিক আছে? একটার জন্য একটা বরাদ্দ। তো প্রধানত রোমান বর্ণমালা থেকে আইপিএ বর্ণগুলো গ্রহণ করা হচ্ছে। প্রথমত আগে আসছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট হচ্ছে রোমান বর্ণমালায় ছিল। তো এটাকে আপডেট করে সংস্করণ করা হয়েছে, এটাকে হচ্ছে আইপিএ তে। ঠিক আছে? তো ধ্বনি সমূহের সূক্ষ্ম পার্থক্য বোঝার জন্য বর্ণের পাশাপাশি আরো কিছু চিহ্ন ব্যবহার করা হয়। মানে ধ্বনি সমূহের সূক্ষ্ম পার্থক্য বোঝার জন্য বর্ণের পাশাপাশি আরো কিছু চিহ্ন ব্যবহার করে এবং আইপিএ বর্ণমালাগুলো এমন ভাবে প্রবর্তিত যাতে করে পৃথিবীর সকল ভাষায় সকল ধ্বনিকে প্রতিবর্ণীকরণ করা যায়। তো আন্তর্জাতিক ধ্বনিমালার গুরুত্ব এখানে দেওয়া হয়েছে যে জীবন্ত ভাষা মাত্রই হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু মানুষের লিপিরীতি ভাষার পরিবর্তনের সঙ্গে সর্বদা তাল মিলিয়ে পরিবর্তিত হয় না। তো ভাষা যতটা গতিময়, লিপি পদ্ধতি ততখানি নয়। তো এর ফলে দিনে দিনে ভাষা ও লিপির মধ্যে ক্রমে পার্থক্য বাড়তে থাকে। তো আজকে ভাষার যে অবস্থান আছে কালকে ভাষার সেই অবস্থান থাকবে এরকমটা না। কারণ হচ্ছে আদিম যুগ থেকে আদিমকালে আমরা হচ্ছে সংস্কৃত ভাষা পাইছি, সেটা আস্তে আস্তে আসামে, উড়িষ্যা থেকে শুরু করে ইউরোপীয়, ইরানীয়, মাগধী, প্রকৃত থেকে শুরু করে সমস্ত কিছুকে কেটে, সমস্ত কিছুকে বাদ দিয়ে আমরা এখন কি পাচ্ছি? আমরা এখন পাচ্ছি কি? বাংলা ভাষা। এখন না, আমরা আরো 16 শতকের দিকে হচ্ছে বাংলা ভাষাকে পাইছি। তো এই বাংলা ভাষা থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে বাংলা ভাষাটার আবার পরিবর্তন পাচ্ছি। ঠিক আছে? তো এইভাবে এখন বর্ণমালার পরিবর্তন হবে, ভাষার পরিবর্তন হবে। আজকে যেটা থাকবে 5 বছর পর সেটা থাকবে না। যেমন কিছুদিন আগে হচ্ছে খুবই সাধু ভাষা প্রচলিত ছিল, সাধু ভাষায় আমরা লিখতাম, কিন্তু আমরা এখন চলিত ভাষায় লিখি। এগুলো আস্তে আস্তে যত মানুষ হচ্ছে সহজের দিকে যাবে, সহজবোধ্য হবে, তত হচ্ছে কি হবে? ভাষার পরিবর্তন হবে। এখন এখানে হচ্ছে আমরা কিছু বর্ণমালার পাচ্ছি, আমাদের বাংলা বর্ণমালা পাচ্ছি এবং আইপি এর বর্ণমালা পাচ্ছি। ঠিক আছে? এখানে মনে করেন যে স্বরবর্ণগুলো, আন্তর্জাতিক ধ্বনিগুলো বর্ণমালার একটা পরিবর্তন মনে করেন না আছে এখানে। তাহলে এখানে স্বরবর্ণগুলো, আন্তর্জাতিক ধ্বনিগুলো বর্ণমালার পরিবর্তন আমরা পাচ্ছি। এখানে এই যে স্বরবর্ণ দেওয়া হয়েছে, স্বরবর্ণের একটা এখানে চার্ট দেওয়া হয়েছে এখান থেকে। তো এখানে স্বরে অ আছে, স্বরে অটাকে আমরা এরকম একটা চিহ্ন পাবো, যেখানে উদাহরণ অনেক দেওয়া আছে। আপনারা যখন অনেক লিখতে যাবেন তখন কিন্তু, যখন ইন্টারন্যাশনাল ফোনেটিকে লিখবেন তখন কিন্তু ওটাকে এভাবে দিবেন। এরপর স্বরে আকে আমরা এ দিব, যেখানে আমরা এ দিয়ে এখানে কি করব? এই যে আমারটা লিখতে গেলে তখন আপনাকে এটাকে বড় করে দিতে হবে, আমার হবে। তারপর রস্বই যখন লিখবেন তখন রস্বই দিয়ে আই দিয়ে এখানে লিখবেন। তারপর রস্ব উ যখন লিখবেন তখন ইউ দিবেন, দিয়া আনমেট লিখবেন। তারপর এরা যখন আপনারা লিখবেন, এরা মানে যুগ, এখানে আছে এরা, এরা লিখবেন তখন এভাবে এরা, এরা বাংলা এরা। ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে আমরা মেসেজ লিখি না, আমরা যে মেসেজ দেই ইংলিশে টাইপ করে, ওটাকে ধরে নেন যে ওটা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ঠিক আছে? ওইটাই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। রিয়েলি বিদেশিরা ওভাবে কথা শিখে আমাদের ফোনেটিকটাকে ব্যবহার করে। যে এখানে এই যে দেখেন, শুধু আপনাকে আইপিএ গুলো মনে রাখতে হবে, কিছুগুলো ব্যতিক্রম। এই যে এটা এখানে ব্যতিক্রম আছে, এই যে ওইটা এখানে ব্যতিক্রম আছে, ওটা ব্যতিক্রম আছে। তো এগুলো এই যে ঔষধ, যখন আপনি ঔষধ লিখতে যাবেন তখন এটা এভাবে করবেন। ঠিক আছে? এরপর এখানে ব্যঞ্জন বর্ণ যেগুলো, সেগুলো দেওয়া আছে। ক, ক কে হচ্ছে কি করতে হবে? কে দিয়ে উচ্চারণ করতে হবে। ক, খ কে হচ্ছে কে দিয়ে উচ্চারণ করতে হবে। গ কে গ দিয়ে উচ্চারণ করতে হবে। এভাবে এখানে ক থেকে হচ্ছে একবারে উ পর্যন্ত আছে, না চন্দ্রবিন্দু পর্যন্ত আছে। আপনারা ওগুলো মুখস্থ করবেন, আমার আসলে এখানে বুঝাই দেওয়ার মতো কিছু নাই। ঠিক আছে? এই যে গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণের তালিকা, শুধু স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এরকম না, এখানে আপনাকে যুক্ত বর্ণ পড়তে হবে। কারণ পরীক্ষায় তো হচ্ছে একটা বাংলা আসবে, সেখানে আপনাকে করতে হবে। এই যে এখানে দেওয়া আছে যুক্ত বর্ণ।
আর আপনার যুক্ত বর্ণের ব্যবহারও সেখানে থাকতে পারে। এরপর আমরা পাবো হচ্ছে 6 নম্বর টপিক ধ্বনিমূল বা মূলধ্বনি বা হচ্ছে স্বনিম। ধ্বনিমূলকে হচ্ছে আবার কি বলা হয়? মূলধ্বনিও বলা হয়, আবার স্বনিমও বলা হয়। তো ধ্বনির আলোচনায় আমরা অবিভাজ্য বা বিভাজ্য ধ্বনির কথা পড়েছি। বিভাজ্য ধ্বনির দুটি ভাগ থেকে স্বর এবং ব্যঞ্জনের কথা আমরা পড়েছি। স্বর এবং ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জনের কথা পড়েছি। এই আলোচনায় আমরা ধ্বনির অন্য একটি বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে মূলধ্বনি এবং সহধ্বনি। এই যে মূলধ্বনিটা আছে না, মূলধ্বনিকে আমরা স্বনিম নামে চিনি, এই যে স্বনিম। আর এটার সাথে আমরা পাচ্ছি কি? সহধ্বনি পাচ্ছি, এই যে। ঠিক আছে, আমরা মূলত মূলধ্বনিকে হচ্ছে দুইটি ভাবে পাই, একটি বিভাজ্য আর একটা অবিভাজ্য। এই বিভাজ্য গুলোকে বাদ দিয়ে আমরা আজকের আলোচনায় শুধু পাবো হচ্ছে মূলধ্বনি ও সহধ্বনি। মূলধ্বনি ও স্বনিম কাকে বলে? মূলধ্বনি বা স্বনিম তো যেহেতু একই, তাহলে কাকে বলে? এক কথায় বলতে গেলে কোনো নির্দিষ্ট ভাষার কোনো একটি শব্দের যে কোনো একটি মাত্র ধ্বনি বদলে দিয়ে তার জায়গায় অন্য একটি ধ্বনি বসিয়ে দিলে যদি শব্দটির অর্থ বদলে যায়, তাহলে যে দুটি ধ্বনির অদল বদল ঘটানো হলো, সেই দুটি ধ্বনি হচ্ছে ওই নির্দিষ্ট ভাষার মূল ধ্বনি রূপে গণ্য হবে। এর অপর নাম হচ্ছে ধ্বনিমূল বা স্বনিম। তো আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে একটা কথা, মূলত একটি কথায় বা এক কথায় বলতে গেলে কোনো নির্দিষ্ট ভাষার কোনো একটি শব্দের, যেমন ইংরেজি বা বাংলা, যে কোনো একটি ভাষা বা যে কোনো একটি কথা, একটি শব্দের যে কোনো একটি মাত্র ধ্বনি বদলে দিলে, মনে করেন আম, আমের জায়গায় আমরা মটাকে বদলে ওখানে ক দিলাম, তাহলে কি হবে? আখ হবে। তাহলে কি ওই শব্দটার অর্থ পরিবর্তন হয়েছে না? তো অর্থ পরিবর্তনের ফলে যে দুটি ধ্বনির অদল বদল ঘটানো হয়, আমরা আমকে মকে সরাই দিয়ে ওখানে আমরা ক দিছি, তো তার মধ্যে একটা অদল বদল ঘটছে না? তো সেই দুটি ধ্বনি হচ্ছে ওই নির্দিষ্ট ভাষার মূল ধ্বনি গণ্য রূপে হবে। তো ওই দুটি যে দুটি ধ্বনিকে আমরা বাদ দিচ্ছি, ওই দুটি ধ্বনিকে আমরা মূল ধ্বনি হিসেবে পাচ্ছি। এর অপর নাম মূল ধ্বনি বা স্বনিম। আমরা একটি শব্দ নিলাম, যখন এই শব্দটির ধ্বনি বিশ্লেষণ করলে পাবো আমরা এখানে যখন, আমরা একটি যখন, এই যখন শব্দটাকে আমরা এখানে নিছি, আমরা এটাকে বিশ্লেষণ করব। ঠিক আছে, যখনকে আমরা যখন বিশ্লেষণ করতেছি, এই দেখেন জ যোগ অ যোগ খ, অ যোগ অন, যখন। তাহলে জয়ের সাথে অ হলে কি হচ্ছে? জ। খন, খয়ের সাথে কি অ হলে কি হচ্ছে? খন। নয়ের সাথে তাহলে অ হওয়ার কথা নন, তাহলে তাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু ওখানে নটা হচ্ছে না। নটা কেন হচ্ছে না? কারণ নটা এখানে হওয়ার দরকার নাই। এরপর এখানে বলা হয়েছে যে এই ধ্বনিগুচ্ছের মধ্যে থেকে প্রথম ধ্বনি জকে বদলে দিয়ে তার জায়গায় আমরা খণ্ডেক ধ্বনি বসিয়ে দিলে নতুন অর্থবিশিষ্ট শব্দ পাচ্ছি। তখন, যখনের জায়গায় হচ্ছে আমরা জকে বাদ দিয়ে যখন ত দিচ্ছি খণ্ডেক ত, তখন কিন্তু তখন হচ্ছে। তার মানে জ বা ত বাংলা ভাষার দুটি মূল ধ্বনি হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাহলে মূল ধ্বনি আমরা এখানে কয়টি পাচ্ছি? দুইটি পাচ্ছি, একটি জ আর একটি ত। কারণ জয়ের জায়গায় হচ্ছে আমরা জকে দিলে যখন হবে, জকে বাদ দিলে আমরা তখন পাবো। তো এই দুটি ধ্বনিকে আমরা মূল ধ্বনি বলবো, কারণ এই দুটি ধ্বনি পরিবর্তন করে দিলে পুরো শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। যে ধ্বনিগুলো দিয়ে অর্থের পরিবর্তন হয়ে যায় তাকে আমরা মূল ধ্বনি বলবো বা স্বনিম বলবো। এখন ন্যূনতম এখানে শব্দজোড় আছে। ন্যূনতম শব্দজোড় বলতে বোঝায় ন্যূনতম ধ্বনির পার্থক্য বিশিষ্ট এক জোড়া শব্দ, অর্থাৎ একটি মাত্র। তো ন্যূনতম শব্দজোড় বলতে বোঝায় ন্যূনতম ধ্বনির পার্থক্য বিশিষ্ট এক জোড়া শব্দ, এটা ডাবল হয়েছে। যাই হোক, তো উপরের উদাহরণে যে দুটি শব্দ আমরা নিয়েছি, যখন এবং তখন, একটি ন্যূনতম শব্দজোড়। মনে রাখতে হবে একটি শব্দজোড় মানে দুটি শব্দ। শব্দজোড় বুঝেন? জোড় মানে তো বুঝেন, জোড় মানে জোড়া, দুইজন মানুষ একটা জোড়, সেটা হচ্ছে জোড়। তো দুইটি শব্দ মিলে একটা কি হবে? জোড় হবে। তো একটি ধ্বনি মূল ধ্বনি হবে কিনা তা যাচাই করতে এই ন্যূনতম শব্দজোড়কে কাজে লাগানো হয়, এছাড়া আর অন্য কোনো ব্যবহার নেই। তো উপরের উদাহরণে আমরা দুটি ব্যঞ্জনকে বাংলা ভাষায় মূল ধ্বনি হিসেবে চিহ্নিত করেছি। একইভাবে অন্য কোনো জোরের সাহায্য নিয়ে আমরা দুটি স্বরকে মূল ধ্বনি হিসেবে চিহ্নিত করতে পারবো। তো যেমন দিন ও দান শব্দজোড়কে ভাঙলে আমরা বুঝতে পারবো ই এবং আ এই দুটি স্বরধ্বনি বাংলা ভাষার দুটি মূল ধ্বনি হবে। ঠিক আছে, যেমন দিন এবং দান, এই দুটোকে যখন আমরা হ্রস্ব ই এবং আ দিয়ে আলাদা করে দিব, তখন কিন্তু এই দুটোর অর্থ আবার পরিবর্তন হয়ে যাবে। আর অর্থ পরিবর্তন হয়ে গেলে আমরা সেটাকে মূলধ্বনি পাচ্ছি। তো মূলধ্বনিকে ভাষাতত্ত্বের রীতি অনুযায়ী দুটি স্ল্যাশ চিহ্নের মাধ্যমে রেখে দেখানো হয়, অর্থাৎ ক, এই যে এখানে ক যোগ র লেখা দেখলে বুঝতে হবে ক নিচে যে রেপ আছে মূলধ্বনির কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো ধ্বনি যখন হচ্ছে মূলধ্বনি সহধ্বনি লেখা আপনারা দেখবেন
সেগুলো অবশ্যই স্ল্যাশ চিহ্ন দিয়ে ব্যবহার হয়, এই যে এরকম করে, ঠিক আছে? তখন আপনারা কিন্তু স্ল্যাশ চিহ্ন দিবেন। এখন এখানে সহধ্বনি কাকে বলে? তো মূলধ্বনির পাশে যে ধ্বনি থাকে তাকে আমরা সহধ্বনি বলি। তো সহধ্বনির ধারণাটি অপেক্ষাকৃত একটু জটিল। তো একটি মূলধ্বনির একাধিক উচ্চারণ বৈচিত্র্য থাকলেও প্রত্যেকটি বৈচিত্র্যকে বলা হবে ওই মূলধ্বনির সহধ্বনি। তার মানে আমরা যতগুলো মূলধ্বনি পাচ্ছি সেই মূলধ্বনির আবার হচ্ছে একাধিক উচ্চারণ বৈচিত্র্য আছে। যেহেতু ধ্বনি ধ্বনি মানেই উচ্চারণের ব্যাপার, এখানে আর কোনো কিছুই না। তো এগুলোকে উচ্চারণের দিক থেকে আমরা কি পাচ্ছি? আবার ভিন্নতা পাচ্ছি, বৈচিত্র্যতা পাচ্ছি। এগুলো আবার কি? কিন্তু ভাষার মধ্যে একই মূলধ্বনির এমন বৈচিত্র্য সৃষ্টি হয় কেন? তো একটা ভাষা, সেই ভাষার মধ্যে আবার এত বৈচিত্র্য কেন থাকবে? প্রশ্ন আমারও, যে কেন এরকম বৈচিত্র্য থাকবে, কেন এত ধ্বনির হচ্ছে ঘোরপ্যাচ থাকবে? তো এর কারণ হলো বিভিন্ন শব্দের মধ্যে একটি ধ্বনিকে পাশাপাশি অবস্থিত আরো অন্যান্য ধ্বনির সঙ্গে উচ্চারিত হতে হয়, ঠিক আছে? যেমন হচ্ছে আমি বাড়ি যাব বা আমি আম খাবো, তাহলে আমি যে এখানে একটা বাক্য উচ্চারণ করতেছি, এই বাক্যটা উচ্চারণ করার জন্য পাশাপাশি অনেকগুলো ধ্বনি উচ্চারণ হচ্ছে না? তো একটা ধ্বনি কি এক জায়গা থেকে আসতেছে? আসতেছে না। এক একটা বাক্য, এক একটা বর্ণ, এক একটা ধ্বনি এক এক জায়গা থেকে বের হয়। এজন্য আমাদেরকে কি করতে হবে? ধ্বনির নিয়ম নীতিগুলো জানতে হবে। তো আমাদের জীবনযাত্রায় যেমন পাড়া প্রতিবেশীর প্রভাবে নানা ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ঠিক তেমনি ভাবে ধ্বনিকেও অনেক সময় প্রতিবেশী ধ্বনির প্রভাবে নিজেকে কিছুটা বদলে নিতে হয়। তাই উল্টো শব্দের ল যে স্থানে উচ্চারিত হয়, লঙ্কা শব্দের ল ঠিক সেই জায়গায় উচ্চারিত হয় না, ঠিক আছে? এই যে দেখেন এখানে উল্টো, উল্টো শব্দটাকে আমরা উল্টো উ উ বলতেছি, তারপর লয়টার সাথে উচ্চারণ করতেছি উল্টো। আর লঙ্কার এখানে আমরা কি একই জায়গায় উচ্চারণ করতেছি, লঙ্কার সামনে আমরা এসে লটাকে প্রথমে উচ্চারণ করতেছি। তাহলে এই যে পার্থক্যটা বুঝতে পারতেছেন? তাহলে গবেষণায় দেখা গেছে বাংলা ভাষার ল ধ্বনি ঠিক সেই জায়গায় উচ্চারিত হয় না, গবেষণায় উচ্চারিত হতে পারে মূর্ধা তালু বা দন্তমূল। উল্টো শব্দে হচ্ছে মূর্ধায়, লক্ষ্য শব্দে তালুতে ও লিলুগা শব্দে দন্তমূলে ল উচ্চারিত হচ্ছে। তো এই তিনটি ল আলাদা মূলধ্বনি নয়, এরা হলো ল মূলধ্বনির সহধ্বনি। আমরা এখানে কয়টি ধ্বনি পাচ্ছি? মূলধ্বনি একটি ল পাচ্ছি, একটি রস্বই পাচ্ছি, একটি অ পাচ্ছি, আর একটি কি পাচ্ছি? খণ্ডে ত পাচ্ছি আর জ পাচ্ছি, এগুলো মূলধ্বনি, ঠিক আছে? তো এগুলোর মধ্যে পার্থক্য আছে, বৈচিত্র্যতা আছে। কিভাবে বৈচিত্র্যতা আছে এখানে আপনারা প্রমাণ করে দিবেন, এক একটা করে শব্দ নিবেন, সেগুলোকে আবার প্রমাণ করবেন। যেমন এখানে উল্টো আছে, লঙ্কা আছে, হুম, যখন আছে তখন আছে। তো ওগুলো দিয়ে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই সুন্দর সুন্দর করে হচ্ছে লিখতে হবে। কারণ আপনি মেন জিনিসটা জানতেছেন, তারপরে ভাষাটা আপনি আপনার নিজের মতো করে লিখতেছেন, মানে এত কঠিন কিন্তু না। আপনি আপনার মতো করে লিখেন। তো এই তিনটি ল আলাদা মূলধ্বনি নয়, এরা হলো ল মূলধ্বনি সহধ্বনি। তাহলে প্রশ্ন আসবে মূলধ্বনি র কোথায় উচ্চারিত হয়, তাই না? যেহেতু ল এর এখানে নিচে রেপ আছে, আপনাদেরকে মূলধ্বনির হচ্ছে উচ্চারণ, মূলধ্বনি কিভাবে বুঝবেন? মূলধ্বনি লেখা যদি থাকে তাহলে বুঝতে হবে কিভাবে? দুইটা স্লাইস থাকবে বা একটা স্লাইস থাকবে আর নিচে রেপ থাকবে। এই যে দেখেন এখানে স্লাইস থাকবে দুইটা, আর রেপে এখানে ইয়া থাকবে, আর একটা স্লাইস থাকবে, তাহলে সেটাকে মূলধ্বনি বোঝাবে, ঠিক আছে? তাহলে এখানে বলতেছে ল হচ্ছে সহধ্বনি, তাহলে ল এর মূলধ্বনি কোথায় গেল, তাই না? তো এই প্রশ্নের উত্তর হবে কোথাও না। ভাষায় আমরা সহধ্বনিকে উচ্চারণ করে মূলধ্বনি একটি ধারণা, ঠিক আছে? তাহলে আমরা ভাষায় কি করতেছি? এবার পয়েন্টে আসছে, আমরা ভাষায় হচ্ছে যেগুলো উচ্চারণ করতেছি সবগুলোই সহধ্বনি, ঠিক আছে? তাহলে মূলধ্বনি কোথায় গেল? মূলধ্বনি শুধুমাত্র একটি ধারণা মাত্র, মূলধ্বনি আসলে বাস্তবগত কোনো রূপ নাই, এটা মাত্র আমাদের একটা শুধু চিন্তা, চিন্তা না, আমাদের শুধুমাত্র একটা ধারণা, হ্যাঁ চিন্তা ধারণা, আর কিছুই না। আর সহধ্বনি বাস্তবিক রূপ আছে, রূপান্তর আছে, ঠিক আছে? তো বলা যেতে পারে তিনটি ল সহধ্বনি মিলে যে ধ্বনি পরিবার তৈরি হলো, সেই পরিবারটি হচ্ছে কি? মূলধ্বনি। তবে সহধ্বনিগুলো হচ্ছে বিভিন্ন স্থানে উচ্চারিত হলো, যে ধ্বনি সহধ্বনিটি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার স্থানকে মূলধ্বনি উচ্চারণ স্থান ধারণ হয়। তো এই স্থানটিকে আমরা ওই মূলধ্বনি স্বাভাবিক উচ্চারণ স্থান বলতে পারি। তো সহধ্বনি সম্পর্কে একটি কথা মনে রাখতে হবে, যে একটি সহধ্বনি কখনো অন্য সহধ্বনির স্থানে উচ্চারিত হয় না। তো এই ব্যাপারে বলে পরিপূরক অবস্থান, ঠিক আছে? তাহলে আমরা মূলধ্বনি যেখানে পাবো সেখানে সহধ্বনিকেও পাবো, কারণ একে অপরের পরিপূরক, ঠিক আছে? তো সহধ্বনিকে তৃতীয় বন্ধনের মাধ্যমে লিখিত হয়, স্বাভাবিক উচ্চারণ স্থানের সহধ্বনিকে এই যে তৃতীয় বন্ধনী যে এখানে আছে, এই তৃতীয় বন্ধনীর মাধ্যমে আমাদেরকে লিখতে হবে। তো এইভাবে লিখা হয়, যে সহধ্বনির উচ্চারণ অল্প বিস্তর এগিয়ে আসে তাকে ল এভাবে বলে, এই যে। তো এইভাবে সামনে তীর চিহ্ন দিয়ে এবং যার উচ্চারণ পিছিয়ে যায় তাকে ল এইভাবে বলা হয়। তিনটা ল আছে, উল্টো, লঙ্কা, এগুলো আছে না? যদি আপনারা মূলধ্বনি সহধ্বনি লিখতে চান, আমরা নর্মাল বাক্য উল্টো লিখলে উল্টো লিখবো,
হ্রস্ব উ, লয়টা ওকার উল্টো। কিন্তু আমরা যখন হচ্ছে ইয়ে দিয়ে লিখতে যাব, মূলধ্বনি সহধ্বনি দিয়ে লিখতে যাব, তখন আমাদেরকে এভাবে লিখতে হবে। ঠিক আছে? তাহলে 3টা ল আছে মূলধ্বনি সহধ্বনিতে। এটা একটু জটিল এবং একটু কঠিন। আপনারা নিজেদের মতো করে পড়ার চেষ্টা করবেন এবং এখানে সুন্দর করে সহজ ভাষায় দেওয়া আছে, গল্পের মতো করে আপনারা পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার মনে হয় আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। যে ধ্বনি মূল এবং হচ্ছে এই যে স্বরধ্বনি, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে। এ ব্যতীত আর কোনো কিছুই না। এই যে এখানে স্বরবর্ণ মুখস্থ করতে হবে, আপনাকে ব্যঞ্জনবর্ণ মুখস্থ করতে হবে। এগুলো খুবই সোজা। ক খ গ খ তো আপনার মুখস্থই আছে, এখানে স্বরধ্বনি মুখস্থ আছে। আপনি শুধু খালি চিহ্নিত করে নিবেন যে ক এর জন্য আমি কোনটা ইংলিশ কোন ইয়েটাকে অ্যালফাবেটটাকে নিব, বর্ণটাকে নিব, সেটা আপনি সে জায়গায় দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে প্রতিটা অধ্যায় প্রতিটা টপিক আলোচনা করা হলো। ঠিক আছে? তাহলে আমি এখানে হচ্ছে আজকে ধ্বনিতত্ত্বের আপনাদের লেকচার 1 নিয়ে আলোচনা শেষ করলাম। তার মানে 1 এ আমরা আপু কি কি পড়লাম? হ্যাঁ, শাখাখান স্বরতন্ত্র মীর মূলধ্বনি। তার মানে আমাদের 1 নম্বর অধ্যায় শেষ। আমরা এখন দ্বিতীয় অধ্যায় নিয়ে হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপু জি জি।